হচ্ছে আজকে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে ফরেন ট্যাক্স অ্যাপ্লিকেশন, মানে ফরেন ট্যাক্সের ইম্প্যাক্টটা কিরকম সেটা আমরা কভার করব। তার সাথে হচ্ছে ইউটিউব, ফেসবুক বা ফ্রিল্যান্সিং আর্নিং থেকে ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হবে, তার রেফারেন্সটা কি হবে এটা থাকবে। তারপর হচ্ছে থাকবে ট্যাক্স প্ল্যানিংটা থাকবে, ট্যাক্স কমপ্লায়েন্সও থাকবে, লিজন উইথ ট্যাক্স অথরিটির সাথে কিরকম করে আমরা সম্পর্কটা রাখবো এটা থাকবে। তো এগুলো হচ্ছে আজকে ৫টা টপিকের উপর হচ্ছে আমরা আলোচনা করব, যেটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ। তো শুরুতে যদি আমরা টপিক নাম্বার 1 এ যাই, ফরেন ট্যাক্স অ্যাপ্লিকেশনটা যদি আমরা দেখতে চাই যে ফরেন ট্যাক্সের অ্যাপ্লিকেশনটা কি, তার জন্য হচ্ছে আমাকে ১ম এ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেকশন 144 এ আমাদের চলে যেতে হবে। এখানে আছে হচ্ছে কর চুক্তি। মানে সবচেয়ে হচ্ছে ফরেন ট্যাক্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে ২৪৪। তো এটার জন্য আমাদের যে বেশ কয়েকটা সেকশন আছে তার থেকে এই সেকশনটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলছে কর চুক্তি, যে বাংলাদেশের যেহেতু ট্যাক্স বিষয় হচ্ছে মূল দায়িত্ব এনবিআর এর, অর্থাৎ দেশ হয়ে যখন দেশ আরেক দেশের সাথে করের চুক্তি করতে পারবে, এই চুক্তিতে মানে ২ টা দেশের জন্য কল্যাণকর সেরকম চুক্তি করতে পারে। যেটা হচ্ছে আমরা বিশ্বের সবগুলা দেশকে ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যাদের সাথে বাংলাদেশের ট্যাক্স বিষয়ে চুক্তি আছে, আর যাদের সাথে হচ্ছে চুক্তি নাই। মোটামুটি ৬০-৭০ প্লাস উপরে দেশ আছে যাদের সাথে বাংলাদেশের করের একটা চুক্তি আছে। তবে এখানে যদি আমরা একটু দেখি কেন আমরা এই চুক্তিটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এরূপ আইন যাহার উপর এই আইন এবং অপর দেশে বলবৎ এরূপ আইনের অধীন কর পরিশোধ করা হইয়াছে, পারস্পরিক অর্থনৈতিক ব্যবসা-বাণিজ্য যাতে ঠিকভাবে চলতে পারে, তার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ ও বাহিরে উৎস হতে আইন নির্ধারণ। এই আইনের অপর দেশে বলবৎ আইনের সবগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি যাতে দেওয়া যায়। তো এরকম অনেকগুলা ব্যাপার আছে। মূলত কথা হচ্ছে আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে ২ টা দেশের মধ্যে যদি কর মানে চুক্তি থাকে তাহলে কিছু সুবিধা পাওয়া যায়। কিন্তু না থাকলেও যে খুব বেশি অসুবিধা এরকম না। এটা আমরা যখন ম্যাথটা দেখবো, একটা ম্যাথ রাখছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো সেটা যখন দেখবো তখন হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই শুরুতে যেহেতু আমরা সেকশন গুলা একটু ওভারভিউ দিব, তারপরে হচ্ছে আমরা মূল আলোচনাতে যাব। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে যখন আমরা ১ম এ মানে এটা মাথায় রাখবো যে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের দ্বৈত কর যাতে না হয়। দ্বৈত কর বলতে আমরা কি বুঝি? যে একই আয়ের উপর ২ দেশেই যাতে আমাকে কর না দিতে হয়। এইটা হচ্ছে মূলত দ্বৈত করের পরিহার করার জন্য একটা চুক্তি। সেটা কিরকম হইতে পারে? যে আমি যদি বাইরে থেকে ৳৫ ইনকাম করি, বাইরের দেশ হচ্ছে আমার উপর কোনো ট্যাক্স অ্যাপ্লিকেবল করে তারা হচ্ছে ট্যাক্স কেটে রাখছে, ধরলাম ৳১, বাকি ৳৪ আমাকে দিছে। এখন আমি ৳৪ যদি বাংলাদেশে পেয়ে এই ৳৪ উপর আবার কর দেই, তাহলে আমার ২ বার কর দেওয়া হয়ে যাচ্ছে। তখন হচ্ছে এটা মানে ট্যাক্সের যে পলিসি বা আইন বা প্ল্যানিং এটা পুরোটা পরিপন্থী হয়ে যাচ্ছে। তখন হচ্ছে এটা একটা সমস্যা। এই কারণে হচ্ছে বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হয়। যদিও বাংলাদেশ চুক্তিতে খুব সাফল্য নিয়ে আসছে, ব্যাপারটা এরকম না। ২য় অধ্যায়, এখানে হচ্ছে আমরা ২৪৫ ধারাতে এখানে বলছে অব্যাহতি বৈদেশিক কর ক্রেডিট। এই ২ টা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আমরা কোনটা অব্যাহতি পাবো আর কোনটা হচ্ছে ক্রেডিট পাবো। তো ২ টা জিনিস হচ্ছে ২ টা জিনিসের মধ্যে বৈদেশিক কর ক্রেডিট এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটা বোঝা। তো এখানে আমাদের বলা হইছে, আমরা তো জানি বাংলাদেশের কর হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী, বৈদেশিক কর হচ্ছে বৈদেশিক তারা দেশের পলিসি অনুসারে যে কর। আর ২৪৪ ধারাতে অলরেডি আমরা বলছি সেখানে দ্বৈত করে নিয়ে যেকোনো দেশের সাথে বাংলাদেশ ওই দেশ যদি চায় তাহলে চুক্তি করতে পারে। যেকোনো, সেটা রিডিউস রেটে চুক্তি হইতে পারে অথবা অব্যাহতি চুক্তি হতে পারে। বিভিন্ন ধরনের উইন-উইন সিচুয়েশন ভাবে চুক্তিগুলা করা যায়। তো এখানে হচ্ছে আমরা যদি আ অব্যাহতি পাই তাহলে তো পেলাম। তাহলে বাংলাদেশে হচ্ছে এই পর্যন্ত ২ টা জায়গাতে অব্যাহতি আছে। এটা আমার পরের সেশন অর্থাৎ পার্ট 2 তে দেখাবো। সেখানে হচ্ছে একটা যদি বাংলাদেশে প্রপার চ্যানেলে যদি রেমিটেন্স আসে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অব্যাহতি পাওয়া যায়। আর বৈদেশিক করের হচ্ছে যে ক্রেডিটের ব্যাপারটা আসতেছে, এই ক্রেডিটটা হচ্ছে সবাই নিতে পারবে। যদি অন্য দেশে কোনোভাবে ট্যাক্স পে করে দেওয়া হয়,
আর সেটা যদি প্রমাণ করা যায় তাহলে বাংলাদেশেও দেখা যায় ওই আয়ের উপর মানে ওখানে যে করটা দিছে করের ক্রেডিট পাওয়া যাবে। বাংলাদেশের বাইরে অর্জিত আয়ের জন্য অব্যাহতি, এটা আমরা আগেই বললাম যে এখানে যদি একটা জিনিস খেয়াল করতে হবে যে ২৪৬ ধারাতে বলা হয়েছে, আপনারা যদি ডিটেলস পড়েন এখানে হচ্ছে যদি আমার একটা দেশের সাথে অব্যাহতি চুক্তি থাকুক বা না থাকুক, ওই দেশে যদি আমি কর দিয়ে থাকি তাহলে কি করতে হবে? তাহলে কি আমাকে ওই দেশের কর তো দিয়ে আসছি ভালো কথা, যেমন ১০০ টাকা থেকে আমরা ওই দেশে ৩০ টাকা কর দিয়ে আসছি। এখন বাংলাদেশে তো ৭০ টাকা আসছে, ৭০ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করে ওই দেশের ট্যাক্সের হার যত টাকা দিছি আর বাংলাদেশে যত টাকা ট্যাক্স আসতেছে এই দুইটার মধ্যে যেটা কম এইটা হচ্ছে এক্সাম্পশন পাওয়া যাবে। যেমন আমরা ধরলাম ওখানে ৩০ টাকা ট্যাক্স দিছি আর আমার ৭০ টাকার উপর ট্যাক্স আসছে, বাংলাদেশের ট্যাক্স নিয়মে গণনা করে আসছে ৪০ টাকা, তাহলে আমি ৩০ টাকা অব্যাহতি নিতে পারবো মানে গড় হারে, আর ১০ টাকা হচ্ছে বাংলাদেশের আইন অনুসারে বাকি টাকাটা আমাকে পে করতে হবে। এটি হচ্ছে আমরা আরো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হবো। আমি জাস্ট ট্যাক্সনের ওভারভিউটা দিচ্ছি। বিষয় ৪৭ হচ্ছে বৈদেশিক কর ক্রেডিট। তাহলে এটা আমরা আগেরটাকে রিপিট করতেছে। এখানে স্বাভাবিকভাবেও যদি কোনো টিডিএস কেটে রাখে মানে উইথড্রয়িং কেটে রাখে তাহলে সেটা হচ্ছে আমরা যেসব দেশের সাথে চুক্তি আছে অথবা নেই সব দেশ থেকে হচ্ছে আমরা বৈদেশিক করের হচ্ছে একটা ক্রেডিট পাবো। তারপর বৈদেশিক কর সমন্বয় অনুমোদনের উপর আয় গণনার কার্যকারিতা। এখানে হচ্ছে ২৪৮ সেকশনে বলা হচ্ছে এমন কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রতে মোটামুটি যেমন লভ্যাংশ এগুলো একটু ক্রিটিক্যাল, যেমন ডিসিডির সাথে কথা বলে নেওয়া যেতে পারে। তো এই তারপর হচ্ছে সিকিউরিটি সেট এগুলোতে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা ব্যাপার থাকে। কারণ আপনি একটা কমন সেন্সে চিন্তা করেন, যদি আমাদের সবার মধ্যে একটা মিসকনসেপ্ট আছে এইটা নিয়ে যে বিদেশের মনে হচ্ছে ট্যাক্স মানে রেমিটেন্স বা ডলার আসলেই মনে হয় ট্যাক্স এক্সামটেড, কারণ এটা যদি হইতো তাহলে আপনি একটা মানে কমন সেন্সে চিন্তা করেন এখান থেকে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর পরিমাণ হচ্ছে মানি লন্ডারিং হয়। তো মানি লন্ডারিং যদি হুন্ডির মাধ্যমে হইতো আর ওখান থেকে জাস্ট যদি একটা রেমিটেন্স মানে যেটাকে আমরা কারেন্সি ফরেন কারেন্সি পাঠাই দিয়ে যদি ট্যাক্স এক্সেম্পট হইতো, মানে এটা যদি আইনগতভাবে স্বীকৃতি থাকতো তাহলে অবস্থাটা কি হইতো? এটা নেই, তারপরেও এই পরিমাণ মানি লন্ডারিং, তখন তো দেখাইতো যে এখান থেকে ঘুষ বা বিভিন্ন ভাবে টাকাগুলো ওখানে গেছে, ওইটাকে একটা পলিসি দেখায় বাংলাদেশে নিয়ে আসতেছে, বলতেছে কি যে এই মানে ব্যাপারটা হচ্ছে তাহলে তার একটা বৈধ ইনকাম হয়ে গেছে, ট্যাক্স ফ্রি ইনকাম হয়ে গেছে। এরকম আসলে না। তাই মানে হচ্ছে আমরা যদি একটু এই নিয়ে কিন্তু শুধু আমি যে মুখে বলছি ব্যাপারটা এরকম না, আইনেও একটা সেকশন মানে একটা মামলার কত আসছিল এনবিআর প্রায় ৩৫০ বা তার থেকে বেশি কোটি টাকার একটা মামলা, সেটা কি দেখাচ্ছে যে বাংলাদেশে বসে ওই ব্যক্তি হচ্ছে বিদেশে সেবা দেয়, তো সেবার এগেনস্টে সে রেমিটেন্স পাইছে এই বিরাট অঙ্কের টাকা। তো সেটা যখন ফাইন্ড আউট হয়েছে তখন দেখা যাচ্ছে মানে গবেষণা করতে হচ্ছে বা খুঁজে বের করতে হচ্ছে ওই লোকে আসলে ওই পরিমাণ সেবা থেকে আর্নিং বা রেমিটেন্স হওয়া এটা সম্ভব কিনা। তো খুঁজে খুঁজে দেখা যায় এটা আসলে এক ধরনের মানি লন্ডারিং কেস, যে টাকাটা বিহাইন্ড দ্য সিনে নিয়ে আসছে। তো এরকম যাতে না হয় তার জন্য কিন্তু এই পলিসিটা অনেকগুলো একটু স্ট্রিক্ট ভাবে মেনটেন করা হয়। তাই স্বাভাবিকভাবে হচ্ছে ফরেন ইনকামের উপর হচ্ছে আমাদের ট্যাক্স দিতে হবে। তারপর হচ্ছে বৈদেশিক করে ক্রেডিট দাবির সীমাবদ্ধতা। এটা যদি আপনার ক্রেডিট পাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে সেটেলমেন্ট করে ফেলতে হবে ২ বছরের মধ্যে। ২ বছরের পরে গেলে আপনি সেটেলমেন্ট করতে পারবেন না। তাই ক্রেডিট রেয়াত, রিফান্ড যাই হোক না কেন ২ বছরের মধ্যে হচ্ছে এটা কার্যক্রম করতে হবে। তারপর ২৫০ হচ্ছে আপিল। আপনার যদি মনে হয় যে ডিসিটি কোনো আদেশ দিছে যেটা আসলে ঠিক না অথবা আপনি এর বিরুদ্ধে আপিল করতে চান তাহলে হচ্ছে ৩০ দিনের মধ্যে জয়েন্ট কমিশনের নিকট অথবা কমিশনের নিকট হচ্ছে আপনি আপিল করতে পারবেন এই আদেশটা পাওয়ার পর। দ্বৈতকর চুক্তি রহিয়াছে এরূপ ক্ষেত্রে উৎসেকর কথনের বিধানাবলী। ধরেন এখানে হচ্ছে দ্বৈতকর রয়েছে, আমাদের দেশ থেকে যদি কেউ টাকা পয়সা নিয়ে মানে কোনোভাবে ইনকাম করে বিদেশ নিয়ে যায় তাহলে আমরা কি করি, সোর্সে তাদের জন্য হচ্ছে দেখা যায় টিডিএস কাটা হয়। অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশের জন্য ২১৯ ধারা অনুসারে সেপারেট ভাবে হচ্ছে তাদেরকে উচ্চ কর কর্তন করতে হয়। তো তাদের সাথে যদি দ্বৈত করের চুক্তি থাকে তাহলে যতটুকু পরিমাণ কাটার কথা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কেটে তারপর হচ্ছে ওই দেশে প্রেরণ করবে। তো আমাদের হচ্ছে যদি আমরা এই উদাহরণটা ভালো করে বুঝি এখানে মনোযোগ দিতে হবে। আমি একটা উদাহরণ রাখলাম যে ফরেন ইনকাম ফ্রম কান্ট্রিজ উইথ ডিটিএ মানে
অ্যান্ড হচ্ছে উইথ নো ডিটিএ, মানে যেসব দেশের সাথে দ্বৈত করের হচ্ছে চুক্তি আছে আর নাই, এরকম হচ্ছে একটা উদাহরণ, যেটা খুবই ইফেক্টিভ উদাহরণ বোঝার জন্য। যেমন এখানে বলা হচ্ছে টোটাল ইনকাম অফ মিস্টার আসলাম ফর দ্য কারেন্ট ইনকাম ইয়ার ইনক্লুডস ইনকাম ফ্রম বাংলাদেশ। সে বাংলাদেশ থেকে 15,70,000 টাকা ইনকাম পেয়েছে, সুইডেন থেকে 6 লাখ টাকার ইনকাম পেয়েছে, সিঙ্গাপুর থেকে 3 লাখ টাকার ইনকাম পেয়েছে, রাশিয়াও থেকে 10 লাখ টাকার ইনকাম পেয়েছে। তো দ্য ইনকাম ট্যাক্স রেট ফর ফরেনার্স ইন সুইডেন 30%। অর্থাৎ সুইডেন থেকে যদি বাংলাদেশে কেউ, মানে অন্যান্য দেশে যদি টাকা নিতে চায় বা চাকরি বাকরি যাই করুক না কেন, উইথড্রল হচ্ছে 30% কাটে। বাট হি হ্যাজ পেড 25% এজ পার ডিটিএ, মানে তাদের সাথে চুক্তি থাকার কারণে 5% ট্যাক্স হচ্ছে ওরা কম কাটছে। এমনি যদি চুক্তি না থাকতো তাহলে তার জন্য ট্যাক্স কাটতে হচ্ছে 30%। যেহেতু একটা চুক্তি আছে তার জন্য হচ্ছে ট্যাক্স কাটছে হচ্ছে 25%। তারপর আবার বলছে হচ্ছে 20% ট্যাক্স হ্যাজ বিন পেইড ইন রাশিয়া। রাশিয়া থেকে যে ইনকামটা করছে সেখান থেকে কিন্তু 20% ট্যাক্স কাটছে। দ্য ইনকাম অফ সিঙ্গাপুর হ্যাজ বিন ব্রট ইন বাংলাদেশ থ্রু ব্যাংকিং চ্যানেল অ্যাকর্ডিং টু রেমিটেন্স পলিসি। তাহলে এখানে সিঙ্গাপুর থেকে যে সে ইনকামটা আনছে 3 লাখ টাকা, এটা বলা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স সংক্রান্ত যে আইন আছে বা যে পলিসি আছে, অর্থাৎ যদি কোনো মানুষ যে প্রবাসী হিসাবে যে রেমিটেন্সটা পাওয়ার কথা, এই পলিসির যে ইনকাম থাকে সেটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড থাকবে। তো সেক্ষেত্রে যদি আমাদের ট্যাক্স এক্সাম্পটের পরিমাণটা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এখানে আমরা এই ম্যাথটা যদি আমরা সলিউশন করি, তো তো আমাদের যদি এটাকে সলিউশন করতে চাই তখন হচ্ছে আমাদের যে জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমরা ডিটেলস বলি। প্রথমে হচ্ছে আমরা সোর্স, কোন কোন সোর্স হচ্ছে আমরা ইনকাম পেয়েছি। প্রথমে হচ্ছে ইনকাম ফ্রম বাংলাদেশ, এটা লিখলাম লোকাল ইনকাম। তারপর ইনকাম ফ্রম সুইডেন, এটা হচ্ছে 6 লাখ টাকা। এখানে আমাদের ডিটি আছে, মানে এক্সামশন, তাদের সাথে হচ্ছে দ্বৈত কর পরিহারের চুক্তি আছে, তাদের জন্য হচ্ছে ট্যাক্সের হচ্ছে 30%। তারপর হচ্ছে ইনকাম ফ্রম রাশিয়া, রাশিয়া থেকে হচ্ছে আমাদের কোনো চুক্তি নাই, আমরা হচ্ছে ট্যাক্স পে করতে হবে হচ্ছে 20%। তারপর ইনকাম ফ্রম সিঙ্গাপুর, এটা থেকে আমাদের নো ট্যাক্স পে বাট রেমিটেড থ্রু ব্যাংকিং চ্যানেল। এটা যেহেতু হচ্ছে আমরা রেমিটেন্স পলিসি অনুসারে পাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে এখানে ট্যাক্স পাচ্ছে না। তাহলে আমাদের হচ্ছে 3 লাখ টাকা বাদে বাকি যে টাকাটা আছে সবগুলো হচ্ছে ট্যাক্সেবল। তো এখন এক্সামশন আমরা একটা ডিটেলস বলছি, যেহেতু হচ্ছে এটা সিঙ্গাপুর থেকে রেমিটেন্স পলিসি অনুসারে বাংলাদেশে টাকা আসছে ব্যাংকিং চ্যানেলে, এটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড, তাই 3 লাখ টাকার ট্যাক্স নাই। তারপর যখন আমরা দেখব বাংলাদেশের ইনকাম, সুইডেনের ইনকাম, রাশিয়ার ইনকাম, সিঙ্গাপুরটা বাদে বাকি হচ্ছে আমাদের 31,70,000 টাকার উপর হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম। তো আমরা স্টেপ থ্রিতে গিয়ে আমাদের নর্মাল যেভাবে হচ্ছে গণনা করি এইভাবে হচ্ছে আমাদের ট্যাক্স গণনা করতে হবে। তো ট্যাক্স যখন আমরা গণনা করতে যাব তখন দেখলাম আমরা এজ ইউজুয়াল উনি যেহেতু ব্যক্তি সেই হিসাবে রেসিডেন্ট হিসাবে ওনার আর্নিং থেকে হচ্ছে আমাদের যে পরিমাণ আর্নিং আছে 31,70,000 টাকা, এটা থেকে হচ্ছে ট্যাক্স টোটাল আসতেছে হচ্ছে কোন প্রকার রিলিফ বাদ দেওয়ার পর 5,50,000 টাকা হচ্ছে ট্যাক্স আসতেছে। এটা আমরা বললাম ট্যাক্স বিফোর রিলিফ। কেন রিলিফ বলছি? কারণ আমরা যে ফরেন ট্যাক্স গুলো পে করছি সেটা হচ্ছে বাদ যাবে। তার মানে হচ্ছে আমরা এইটুকু বুঝলাম এখন যে যে সকল মানে রেমিটেন্স কেবল প্রবাসী বা রেমিটেন্স পলিসি অনুসারে যে আয়টা আসে এটা ছাড়া বাকি যে আয় আছে সবগুলো হচ্ছে ট্যাক্সেবল। তো সেটা ট্যাক্সেবল হইলে আমরা প্রথমে হচ্ছে বাংলাদেশে ট্যাক্স যেভাবে গণনা করে এভাবে ট্যাক্স গণনা করে ফেলবো। হ্যাঁ বলেন। হ্যালো, মহসিন ভাই বলেন। তাহলে হচ্ছে আমরা এখানে এজ ইউজুয়াল হচ্ছে ফরম্যাটে ফেললে আমরা হচ্ছে ট্যাক্স গণনা করে ফেলবো, সেটা হচ্ছে 5,50,000 হচ্ছে 50,000 টাকা হচ্ছে আমাদের ট্যাক্স। তো এই ট্যাক্সটা যখন আমাদের আসছে এখন হচ্ছে আমাদের স্টেপ ফোরে গিয়ে
আমরা ডাবল ট্যাক্সেশন রিলিফ ডিটি এর যেটা পলিসি আছে সেটা হচ্ছে ফরেন ট্যাক্সকে আমরা ক্রেডিট নিয়ে নিব। তো ফরেন ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য 245 ধারাটা যেটা ছিল, আর সেখানে কিন্তু আমাকে এরকমটা বলছে, যেটা আমরা অ্যাপ্লিকেশনটা এখানে দেখব। সেটা কি বলছে, সুইডেনে আমরা 30% 1,80,000 টাকা ট্যাক্স দিছি, এটা একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে আমার যত টাকা ট্যাক্স আসছে 5,50,000 টাকা, এটাকে হচ্ছে মোট যত টাকা ট্যাক্সেবল ইনকাম আছে এটা দিয়ে ভাগ দিতে হবে, যেমন 31,70,000। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা গড় পার্সেন্টেজ পেয়ে যাব এখানে 17.36। মানে আমাকে সেটা সেকশনে যেটা বলে দিচ্ছে গড় পার্সেন্টেজ অথবা অ্যাকচুয়াল ওখানে যেটা পে করছে সেটা থেকে যেটা কম, এইটার উপর এটা হচ্ছে আমি রিলিফ পাবো। তা আমি যদিও 1,80,000 টাকা ট্যাক্স দিছি কিন্তু আমি 1,80,000 টাকা রিলিফ পাবো না। আমায় কি করতে হবে, মোট যত টাকা ট্যাক্স আসছে এটাকে আমার মোট ইনকাম দিয়ে ভাগ করে 17.36% আসতেছে গড় হার। এইটা হচ্ছে যখন আমরা দেখবো যে লোয়ার কোনটা হচ্ছে, যেমন 6 লাখ টাকার ইনকামের উপর উনি 30% দিচ্ছে কিন্তু আসলে উনি পাবে হচ্ছে 17.36%। তাহলে 1,80,000 দিলেও উনি ক্রেডিট পাবে হচ্ছে 1,04,160। এটা করার কারণ হচ্ছে যে বাংলাদেশেও যাতে ওরা ট্যাক্স পে করে। এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখা দরকার, যদি ডিটিএ থাকতো অর্থাৎ দ্বৈত কর নীতি থাকতো, সেটা যদি ট্যাক্সটা উনি কম পে করতো, যেমন 25% পে করছে, তো যদি 25% যদি উনি পে করে থাকে তো সেক্ষেত্রে ট্যাক্সটা ওখানে কম পরিশোধ করতে হইতো, এখানে বেনিফিটটা পাওয়া যেত। তো এখানে আমাদের জিনিসটা হচ্ছে মানে আমরা হচ্ছে গণনা করব উনি ওখানে যত টাকা ট্যাক্স আসতেছে সেইটা, তারপর বাংলাদেশে যত টাকা ট্যাক্স পে করবে এটাকে টোটাল ইনকাম দিয়ে ভাগ করলে গড় পার্সেন্ট যেটা আসবে এটা ওই ইনকাম 6 লাখ ইনকামের পর গুণ করে যেটা পাবো, এটা থেকে দেখেন বলা আছে রিলিফ এলা হচ্ছে লোয়ার অফ 1,80,000 অথবা 17.36% যেটা আসতেছে এটা। তারপর হচ্ছে ইনকাম ফ্রম রাশিয়া, রাশিয়া থেকে আমাদের ডিটিএ থাকুক বা না থাকুক আমরা 20% হচ্ছে আমরা ট্যাক্স পেলাম। তো 20% যখন আমরা ট্যাক্সে 2 লাখ টাকা আসতেছে কিন্তু আমরা জানি এভারেজ হচ্ছে 17.36। তো সেক্ষেত্রে লোয়ার কোনটা হবে, দেখা যায় লোয়ার আসতেছে হচ্ছে আমাদের 1,73,000 টাকা, তাহলে উনি কিন্তু 1,73,000 টাকারই রিলিফ পাবে, এর থেকে বেশি পাবে না। তারপর সিঙ্গাপুরে যেহেতু এটা রিলিফ মানে কোনো ট্যাক্সই নাই সেক্ষেত্রে বাদ। তাহলে আমাদের কি আসলো, সুইডেন থেকে আমি 1,04,116 টাকা পাইছি, 160 টাকা। তারপর রাশিয়া থেকে রিলিফ পাইছি, তাহলে মোট রিলিফ পাচ্ছি হচ্ছে 2,77,760। তাহলে আমার ট্যাক্স পে করতে হবে কত, রিলিফ পাওয়ার পূর্বে আমাদের যে ট্যাক্স আছে 5,60,000 5,50,000 টাকা, এটা থেকে আমি রিলিফ বাদ দিলে 2,72,240 টাকা হচ্ছে আমাকে ট্যাক্স পে করতে হবে। এইটা হচ্ছে দ্বৈত মানে ফরেন ট্যাক্স পলিসির একটা প্র্যাকটিক্যাল ম্যাথ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পার্ট 1 যে সেকশন এটা নিয়ে মানে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই যে বাইরে যে ইনকামটা হয় ওখানে যেমন যে আমরা এক জায়গায় দেখলাম 25% ট্যাক্স কর্তন করে রাখছে। হুম। আর আমার এইখানে যেটা দেখাইলো সেটা কর্তনের পরে আসছে টাকাটা নাকি ওখানে ওই একটু কর্তনের পরে বর্তমান পরের বর্ধিত করে? টাকা, বর্তমানের পরের টাকাটাই আসছে। হ্যাঁ। তাহলে কি আপনি তার একটু ইনকাম? খেয়াল করেন, আপনি কর্তনের পরের টাকা আপনি বাংলাদেশে রিসিভ করছেন কিন্তু ট্যাক্সের ক্যালকুলেশনটা গ্রসের উপরে হয়, এই কারণে আপনি দেখেন 6 লাখ টাকার উপরে হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে। হ্যাঁ। তাহলে তা- তাহলে তো আমি ওখানে যে ইনকামটা যে টাকাটা কর্তন করে রাখছে ট্যাক্স, সোর্স ট্যাক্স, ওটা আর এখানে এসে মোটামুটি করতে করবো না। বুঝলেন? ইয়াতে আমার কোন দেশে যে যে জায়গায় আমার সুইডেনে যে আমার কাছ থেকে 25% ট্যাক্স কর্তন করে রাখলো উৎস মূল্যে। তো আমার বাংলাদেশে যখন আমি আসব, আসার পরে আমাকে কি ওই 25% কর্তন সহ টাকার অ্যামাউন্ট হিসাব করা হবে? এটা বাংলাদেশে না, এটা সব জায়গায় হচ্ছে ট্যাক্স গণনা করা হচ্ছে গ্রসের উপর। হ্যাঁ, গ্রসের উপর তো ক্যালকুলেশন করার সময় তার উপর গণনা যায়। আপনি ইন্টারেস্ট পাওয়ার পরে অ্যামাউন্টের উপর না ইন্টারেস্ট সহ, মানে ইন্টারেস্ট টিডিএস সহ পৌঁছে সহ ট্যাক্স করবেন গণনা করতে হবে গ্রস। তাহলে আমাদের এখানে গ্রসের উপর আসতে হবে, তাই তো?
হ্যাঁ, 6 লাখ টাকার উপর আমি দেখেছি না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বুঝছেন? Right. সবগুলো জি। আপনার সবসময় খেয়াল রাখতে হবে। ইনকামের উপর টিডিএস কাটলেও গ্রস আপের উপর ট্যাক্স ক্যালকুলেশন করে পরে হচ্ছে আপনি ওইটা ক্রেডিট নিয়ে নেবেন। আর ওই যে কর চুক্তিভুক্ত যে দেশের তালিকা, এই তালিকা আমরা কোথায় পাবো? এটা আসলে পাওয়া দুষ্কর, কারণ এছাড়া গুলো অনেক আগে 1976, 75 এই নিয়ে একটা বই বের করছিল, মানে এত অ্যাভেলেবেল বই না, যে শুধু আলী কোথার সাথে কি দিয়ে আছে কোথায় না, এটা বড় একটা বই। আমি রিটন পাবলিকেশনে একবার নজর করছি। তো এই ধরনের পাইলে আপনি ডিটেলস জিনিসগুলো পাইতে পারেন। কারণ এটার ওই রকম অ্যাপ্লিকেশন নাই বা ডাটা ওই রকম অ্যাভেলেবেল না। তো স্বাভাবিকভাবে কাজ করার জন্য এই জিনিসটাই আমাদের জানা দরকার যে ওখানে রিলিফ পাক বা না পাক, আমাকে ট্যাক্সের গণনা করতে হবে হচ্ছে এইরকম করে। তো রিলিফ পাইলেও আমার সমস্যা নেই, উনি হচ্ছে যেহেতু এই যে এটা হচ্ছে প্রসেস যে ওখানে কত টাকা দিতে আর গড় হার কত হচ্ছে, এই দুটা থেকে একটা রিলিফ পাবে, তাহলে আমার আমার কাজ চলতেছে। কিন্তু ডিটেল যাওয়ার জন্য ওই রকম সময় সুযোগ পাইলে পরবর্তীতে বই ওটা কালেকশন করে করতে পারে আরো অ্যাডভান্স লেভেলে। যারা হয়তো পয়েন্ট ক্লাইম নিয়ে ওরকম কাজ করে, তাদের ট্রান্সফার প্রাইজিং বা এগুলো নিয়ে রাখতে হয় সচরাচর। সবাই এগুলো নিয়ে প্রেসক্রিপশন করে না, কারণ ক্লায়েন্টও না। আরেকটা প্রশ্ন হলো যে আমরা ওখানে সুইডেনের ট্যাক্স পরিশোধ করলাম হলো 25%, মানে চুক্তি থাকার কারণে 25%, কিন্তু এখানে যখন হিসাব করলাম তখন তো 30% ধরে হিসাব করলাম। হ্যাঁ, স্বাভাবিকভাবে হচ্ছে আপনার এখানে ট্যাক্সের পরিমাণটা যদি ইনকাম ওই লেভেলে না বাড়ে, আপনি সুইডেনের ট্যাক্সের ক্রেডিটটা পাবেন না, বাংলাদেশে পেতে পারেন। দেখেন এখানে প্রায় 25% যদি ধরেন, তাহলে কিন্তু এখানে মাত্র 17%। আর 25% স্বাভাবিকভাবে হচ্ছে এটাই বেশি লাভ। যে শুধু টিভিতে আপনি 5% বেনিফিট পাইছেন, রিডিউস পে করছেন, সেটা আপনি ক্যালকুলেট করে 30% ধরে করবেন। মূলত এটাই হয়, মানে এভারেজটাই হবে, এভারেজটা আচ্ছা, ন্যাশনাল। ওকে, আরো আলোচনা আছে আজকে, মজার আলোচনা এগুলো, এগুলো নিয়ে আরো কথাবার্তা বলবো মানে পার্ট 2 তে। পার্ট 2 তে হচ্ছে আমরা এখানে হচ্ছে ষষ্ঠ তফসিল। আপনাকে অনেকেই প্রশ্ন করে যে মানে পার্ট 2 তে যে আমরা জিনিসটা হচ্ছে দেখাবো সেটা হচ্ছে কি, এটা তো একদম আমরা শুরুতে এখানে আসি। পার্ট 2 হচ্ছে ইউটিউব, ফেসবুক, ফিন্যান্সিং জাতীয় অনেকগুলো ইনকাম থাকে, যেটা নিয়ে সবার অনেক ধরনের প্রশ্ন থাকে। আমাকে অনেকে কল দিয়ে বলে যে ভাইয়া, একজনে বলতেছে এটা এক্সামটেড, আরেকজনে বলতেছে, আপনি বলতেছেন এক্সামটেড না, মানে এক একজন এক এক কথা বলতেছে, সেক্ষেত্রে আমি কি করব? তো তাদের উদ্দেশ্যে আমি বলছিলাম যে আমি একটা মোটামুটি আহ একটা লেকচার তৈরি করব, সেটাতে শেয়ার হবে। তো সেক্ষেত্রে এখানে জিনিসটা সহজ কথা বললে, আপনারা যদি প্রথম পার্টে থাকেন, সেখানে আমি বলছি যে ফরেনের থেকে যদি সবগুলা ডলারকে যদি ট্যাক্স এক্সাম্পটেড করতো, তাহলে বাংলাদেশে যে পরিমাণ মানি লন্ডারিং হয় সেটা হয়তো আরো 100 গুণ বেড়ে যেত, কমন সেন্সে চিন্তা করলে। কারণ আপনি হুন্ডিতে বা যে কোনো ভাবে অবৈধভাবে টাকা পাঠায় কিন্তু ওখানে বলতেন যে টাকা আনছেন, এই সার্ভিস দিয়ে ওইটা দিয়ে ওইটা দিয়ে, আপনার টাকা তখন ব্ল্যাক মানি থাকতো না, তখন ট্যাক্সের ক্ষেত্রে মারাত্মক ভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো। কারণ স্বাভাবিকভাবে এখন আপনি মনে করেন কারো হয়তো আনডিসক্লোজ ইনকাম ছিল, উনি যখন ডিসক্লোজ করতে যাচ্ছে তখন হচ্ছে একটা বড় অঙ্কের একটা ট্যাক্স পেনাল্টি দিতে যাচ্ছে। যখন ওই রকমের জিনিসগুলো হইতো তখন তো খুব কঠিন হয়ে যেত। তো স্বাভাবিকভাবে হচ্ছে এখানে প্রশ্ন যেটা উত্তর এক কথায় যে ইউটিউব, ফেসবুক, ফিন্যান্সিং যদি যাই বলি, এদের হচ্ছে ইনকামের উপর অবশ্যই ট্যাক্সেবল, কারণ এগুলোকে হচ্ছে আমরা বিজনেস হিসাবে চিন্তা করা হয়। তো এটার একটা এক্সাম্পল আছে, সেই সাথে হচ্ছে এটার যে ব্যাখ্যা, মানে আপনি হচ্ছে যেটা এক্সামটেড না, এক্সামটেড যে না এটা, সেটা বোঝার জন্য আমরা হচ্ছে কি জানি যে ষষ্ঠ যে সিক্স শিডিউল যেটা আছে, এখানে হচ্ছে পার্ট 1-এ কোন কোন ইনকাম হচ্ছে এক্সামটেড মানে অব্যাহতিপ্রাপ্ত, এটার কিন্তু প্রায় 36টা লিস্ট দেওয়া আছে। ওই লিস্ট থেকে আমি 2টা লিস্ট নিয়ে আসছি আপনাদের বোঝার সুবিধার্থে। যে একটা হচ্ছে আমরা, আপনি যদি যান ষষ্ঠ তফসিলের পার্ট 1, যেটা ধারা হচ্ছে 76, 77, 78 সাথে রিলেটেড, তো এখানে 17 নাম্বারটা নিয়ে আসলাম। 17 নাম্বার বলছে বাংলাদেশে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক বিদেশে উপার্জিত কোনো আয় যাহা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে আনয়ন করেছেন। তার মানে এক
আরেকটা ইনকামের কথা বলছে স্পেসিফিক করে, যারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যে ইনকাম গুলো করে, ওনাদের যে ইনকামটা প্রপার চ্যানেলে বাংলাদেশে আসলে এটা যেই রিসিভ করুক, ওনার ভাই করুক, মা করুক, আত্মীয় স্বজন যেই করুক, সেটাকে হচ্ছে ট্যাক্স এক্সামশন দিছে। কারণ এটাকে প্রুভ করতে হবে ওনারা ওখানে কাজ করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাইছে। তাহলে আমরা একটা রেফারেন্স পেলাম পার্ট 1 এর, সেটা হচ্ছে 17 নম্বরে সাবসেকশন। আবার আরেকটা হচ্ছে 21-এ দেখেন গুরুত্বপূর্ণ আইটি সেকশনে যারা আছেন, 1 জুলাই 2024 হচ্ছে 30 জুন 2027, এটা কিন্তু টাইম করে দিচ্ছে। 27-এর পর এটা রিনিউ হইতেও পারে, নাও হইতে পারে। পর্যন্ত নিম্নবর্ণিত কোনো ব্যবসা হইতে উদ্বুদ্ধ কোনো নিবাসী ব্যক্তি বা অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তির আয় যথা, এটা বলেন, এটা কিন্তু একক ব্যক্তিও যদি দেয় তাকেও কিন্তু বলছে এটা ব্যবসায়ের ইনকাম, কোনো ব্যবসা হইতে আয় এই লিস্টটা। তো ওদেরকে হচ্ছে অব্যাহতি দিছে। কন্ডিশন কি? 2000 মানে ওদেরকে 2027 সাল পর্যন্ত অব্যাহতি দিছে। ওরা কারা? এআই বেস সলিউশন ডেভেলপমেন্ট, আইটি বেস এটা, ব্লকচেন বেস সলিউশন ডেভেলপমেন্ট, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং। তো দেখা যায় ওনার রোবোটিক্স প্রসেস বাংলাদেশের বাইরে যদি দেয়, এটা একটা সেবা, এটা দিলে কিন্তু এটা থেকে যদি প্রুভ করে যে আইটা এই সোর্স থেকে আসছে, তাহলে কিন্তু এটা ট্যাক্স এক্সাম্পটেড হয়ে যাচ্ছে। তারপর সফটওয়্যার এজ সার্ভিস, সাইবার সিকিউরিটি সার্ভিস, ডিজিটাল ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন, সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস, ওয়েব লিস্টিং, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস, আইটি অ্যাসিস্ট্যান্ট এন্ড সফটওয়্যার মেইনটেনেন্স, জিওগ্রাফিক্যাল। এরকম গড়ে হচ্ছে। এখানে দেখেন আরো বলছে ই লার্নিং প্ল্যাটফর্ম, ই পাবলিকেশন, আইটি ফিনান্সিং, কল সেন্টার সার্ভিস। তো এখানে এই সার্ভিসের লিস্ট গুলো শর্ত থাকে যে উক্ত ব্যবসায়ী সকল আয় শতভাগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তাহলে এরকম যদি কোনো ব্যবসা থাকে যেটা হচ্ছে বিদেশি ক্লায়েন্টকেই দেওয়া হয়, এবং এটা পুরোটাই হচ্ছে আইটি ফিনান্সিং অথবা এই ধরনের জিনিসগুলো থাকে, তখন কিন্তু হচ্ছে এটা অবশ্যই ট্যাক্স এক্সেম্পটেড। এখন কথা হচ্ছে ফিনান্সিং বলতে একটা বৃহৎ এরিয়া, তার হচ্ছে একটা, যেমন এখানে শুধু অব্যাহতি দিচ্ছে আইটি ফিনান্সিং, যারা হচ্ছে আইটি সার্ভিস দেয়, কারণ আপনি এই লিস্টটাতে পুরোটা হচ্ছে আইটি রিলেটেড সার্ভিস, ই লার্নিং প্ল্যাটফর্ম সার্ভিস, তাহলে তাদের আয়গুলো হচ্ছে তখন ট্যাক্স এক্সেম্পটেড। এটা হচ্ছে একটা মাথায় রাখতে হবে। এছাড়া দেখেন আর কোনো সোর্সে বলা নাই যে ইনকাম করছে ওইটার উপর ট্যাক্স দিতে হবে না। বলা নাই মানে কি ট্যাক্স দিতে হবে। তো একটা অ্যাডভান্টেজ আমরা আগেই পড়ে আসছি পার্ট 1-এ, যদি ওনারা উৎসে কোনো ট্যাক্স কেটে রাখে, এটা আমরা গড় হারে অথবা উৎস যেটা কম, এটা হচ্ছে আমরা এক্সাম্পশন পাবো। যেমন আমাদের একটা উদাহরণ দেখি এখানে, ইউটিউব অ্যাডসেন্স থেকে দেখা যায় ধরেন 3 লাখ টাকা উপার্জন করছে, ফেসবুক মনিটাইজেশন থেকেও 2 লাখ টাকা উপার্জন করছে, ফিনান্সিং করলো আপওয়ার্ক, ফাইবার। তো ওনাদের এখানে যে ফিনান্সিং গুলো করলো, তারপর হচ্ছে এটা হচ্ছে ওনার আয়, এটা থেকে কিন্তু যেটা বিজনেসের আয় হিসেবে কাউন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যালাওয়েবল বিজনেস এক্সপেন্স। এখানে কিন্তু যে আমরা তিনটা ওয়াইফাই কস্ট, ল্যাপটপ ডেপ্রিসিয়েশন, ক্যামেরা এন্ড অ্যাসোসিয়েট ডেপ্রিসিয়েশন, ইলেকট্রিসিটি অফিস ইউটিলিটিস, সফটওয়্যার সাবস্ক্রিপশন, ক্যানভা, অ্যাডোবি, এগুলো যদি আমরা প্রুভ করতে পারি, যেহেতু এগুলো হচ্ছে বিল বাউচার হয়, ল্যাপটপ কিনলাম একটা বিল বাউচার থাকবে, ক্যামেরাও থাকবে, তো এইগুলোতে কিন্তু আমরা একটা খরচ দাবি করতে পারি, সেটা কিন্তু ইনকাম থেকে বাদ যাবে। তারপর প্ল্যাটফর্ম ফিস, আপওয়ার্ক, ফাইবারকে কমিশন দিলে এগুলো কিন্তু ওখানে লিস্টে থাকে। কারণ আপনি যত টাকা আর্নিং করতেছেন সেটা কিন্তু পুরোটা আয় না, এটার একটা অংশ আপওয়ার্ক অথবা আপওয়ার্ক অথবা অন্যান্য যাগুলো আছে তারা কিন্তু কেটে রাখে। তাহলে আপনার আর্নিংটা মোট হচ্ছে এটা, তার থেকে যে যে খরচগুলো আছে এগুলো বাদ দিলে, মিসলেনিয়াস বাদ দিয়ে অ্যালাউবল এক্সপেন্স ধরুন এখানে 1,25,000 টাকা, এটা কিন্তু বাদ যাবে। তো আমার টোটাল ইনকাম ছিল 10 লাখ টাকা, এটাতে এক্সপেন্স বাদ দিয়ে দিছি, ট্যাক্সেবল ইনকাম আসছে 8,65,000 টাকা। তাহলে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের স্ল্যাব অনুসারে হচ্ছে ট্যাক্স গণনা করতে হবে, কত আসছে 52,250। ধরেন আমি এখানে ধরলাম সব সোর্স থেকে একটা ধরার জন্য যে উইথড্রলিং করছে 20,000 টাকা, স্পেশালি ফেসবুক ইউটিউব থেকে আর্নিং করলে অনেক সময় হচ্ছে উইথড্রলিং থাকে 10%, 15%, সর্বোচ্চ 30% থাকতে পারে। তো এটা যেহেতু বিলের সাথে ইনভয়েসের থাকে, ওইটা আপনি ক্রেডিট নিতে পারবেন যদি আপনার মানে ওই রকম ক্যালকুলেশন করে ক্রেডিট করে নিতে পারবে। এখানে জাস্ট আমি ধরলাম যে ধরার জন্য যে 20,000 টাকা ক্রেডিট যোগ্য, তাহলে এটা পাইলে
বাকি টাকাটা হচ্ছে আপনাকে দিতে হবে। তো এখানে আমরা জানি এটা যেহেতু মিনিমাম ট্যাক্সের উপরে যাবে তাহলে আমাকে হচ্ছে মোট যে ট্যাক্সটা আছে ৩২,২৫০ টাকা হচ্ছে আমাদের পে করে দিতে হবে। তাহলে সহজ কথা হচ্ছে YouTube বা যারা এইসব সোর্সে আছে যেখানে আমরা এর আগেই দেখছি ফরেনের ইনকাম থেকে চুক্তি থাকলেও বা না থাকলেও টিডিএস দিতে হচ্ছে, ওটার অব্যাহতি ক্রেডিট পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে এই আর্নিং গুলো হচ্ছে ট্যাক্সেবল। ট্যাক্সেবল না এরকম কোনো ব্যাখ্যা যেহেতু আমরা পাই নাই, তার মানে হচ্ছে এগুলোকে ট্যাক্স গণনা করে দিতে হবে যেহেতু ওনার জন্য আয়। আর যেহেতু বিজনেস ইনকাম সেক্ষেত্রে তো অবশ্যই উনি ট্যাক্সের যে খরচগুলো আছে এগুলো মানে বাদ দিয়ে বাকিটার উপর ট্যাক্স দিতে হবে। তো এই অংশে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই এখানে আইটি অ্যাসিস্ট্যান্স বলতে এখানে কি ধরনের অ্যাসিস্ট্যান্টের কথা বলা হয়েছে? সফটওয়্যার মানে মেনটেন্স সার্ভিস, এটা যদি আপনি আইটি সার্ভিস যদি বাইরে দেন বা সফটওয়্যার মেনটেন্সের কাজগুলো করেন তাহলে এটাও এর মধ্যে পড়বে। হ্যাঁ, এটা বাইরে বলতে কি মানে দেশের বাইরে? দেশের বাইরে অবশ্যই, বাংলাদেশে না, এগুলো একটা মানে বাংলাদেশে দিতে পারবেন না। বাংলাদেশি কোনো কোম্পানি যদি বাংলাদেশের কোনো কোম্পানিকে সেবা প্রদান করে সেক্ষেত্রে তো এটা অ্যাপ্লিকেবল এই না। ক্ষেত্রে হচ্ছে যেমন একটা এসআরও আছে, আইটি পার্ক যেগুলো আছে যেমন আইটেক পার্কে, ওদের জন্য একটা স্পেসিফিক এসআরও আছে। তো ওনারা যখন ওই আইটি পার্কে প্রতিষ্ঠান খোলে তখন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই বাংলাদেশের সেবার উপরে ট্যাক্স এক্সাম্পটেড থাকে। এরকম একটা কেস আমার এখানে আসছিল ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য, তখন ওরা হচ্ছে আমার একটা এসআরও দিছিল। তো ওখানে উল্লেখ ছিল এত মেয়াদ পর্যন্ত ওনারা যেহেতু ওখানে নতুন করে ইন্ডাস্ট্রি কিন্তু আইটি পার্কে হইতে হবে, তো ওদের জন্য হচ্ছে এক্সাম্পশন ছিল। আর বাকি জায়গা থেকে সার্ভিস নিলে অবশ্যই টিডিএস বিডিএস অ্যাপ্লিকেবল। আমাকে মানে আমাদের কোম্পানিতে হচ্ছে যে আইপি ফোন সার্ভিস ইনস্টল করছে আর কি, আইপি ফোন কতগুলা। তো ওরা বিলের সাথে কোনো ইয়ে দেয় নাই, মানে টিডিএস না কাটতে বলছে। এটা এই লিস্টটা দিয়ে বলছে যে কোনো টিডিএস হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেবল না। ওটা যদি আইটি পার্কে যদি ওদের প্রতিষ্ঠান হয়ে থাকে আর টিডিএসটা আপনি ওদেরকে এসআরওটা দিতে বলবেন, এসআরওটা দিলে আপনি ডিটেলস ওখানে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর যদি মানে ট্যাক্স যদি না হয় ব্যাট কি অ্যাপ্লিকেবল? না, ওটা লেখা থাকে ব্যাক কিন্তু আবার হয়, কারণ হ্যাঁ এটা ব্যাট। সার্ভিস বাংলাদেশে হচ্ছে তো এটা আবার 15% ব্যাটেরও ব্যাপার আছে। তো স্বাভাবিকভাবে এটা ওদের প্রতি একটু সফট কর্নার থাকে, মানে ট্যাক্সটা যেমন ইয়ে করে ব্যাকটা একটু, কারণ ওটা হচ্ছে আপনি ব্যাক চালান নিয়ে ওনার সাথে কথা বললে বুঝবেন যে ওনারা আসলে কিসের আন্ডারে রেজিস্টার করছে। সার্ভিস প্রতিষ্ঠান হলে তো অবশ্যই ব্যাট আসবে। ওকে ভাই। নাম্বার ইয়াটা পড়লাম যে বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত আইনে বিদ্যমান যে ওই আইন বজায় রেখে যদি কোনো আয়, যেমন সে একজন আমার কাছে টাকা পাঠালো, সে আমার আত্মীয়তা বা ওইরকম সম্পর্কে সম্পর্কিত না, কিন্তু যদি আমার কাছে আসে সেই ক্ষেত্রে কি আমার ট্যাক্স দিতে হবে না? না, সেক্ষেত্রে দিতে হবে না, আপনাদের আসলে তো সে এটা আমি কোন আইনে হালাল করবো? কোন আইনে মানে আপনি ইয়া দেখাবেন ওর এক্সাম্পল ইনকামের মধ্যে ডিটেলস বলবেন যে কার থেকে কেন পাইছেন। হারালের তো হারামের কিছু না, কারণ আপনাকে না পালানোর একটা রিজন থাকতে হবে না। আপনি বাইনা হইলে তো আপনাকে 2 লাখ পাঠাই দিবে না। এখানে কি এগুলো এরকম যে দান করা আইনের যে যে শ্রেণীটা আছে সেই এই ক্ষেত্রে কি এখানে ওই জিনিসটা কি কোনো অ্যাপ্লিকেবল আছে কিনা? কাজ করা বুঝি না। দান করা আইন, দান কর যে না মানে না যদি না, দান করা ইন্টারনেট দিচ্ছেন, দান করা তো আলাদা জিনিস। হ্যাঁ, দান করেন তো আপনি ইয়া করে দিচ্ছেন না, মানে রেমিটেন্স মানে দান করে না। এই জন্যই যে আমি যেহেতু তৃতীয় একজন ব্যক্তি আমার কাছে আসলে তখন যদি আমি ট্যাক্স ফ্রি হই তখন কি এখানে? এটা তো একটা লিমিট থাকবে, আপনার কাছে যদি এখন 10 লাখ আছে এটা তো রিজন থাকবে না। আপনারা যে আচ্ছা, ভিট পাড়াইছে 5,000 10,000, তো এটা হ্যাঁ, একটা ব্যাপার। তো আপনার এখানে আনএক্সেপ্টেবল অ্যামাউন্ট চলে আসছে, সেটাও মানে ফ্লেক্সিবল থাকবে। আপনি যে প্রুভ করতে পারেন যে এটা রেমিটেন্সের টাকা আসছে কোনো কারণে আপনি টাকা পাইছেন বা কোনো কিছু। কারণ বড় অ্যামাউন্ট হইলে তো আপনাকে জিজ্ঞাসার মধ্যে করতে পারে, আপনার পাশে উঠতে পারে, তখন তো আপনাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে না, আমি তো আপনি বাঁচতে পারবেন না। কেন আপনাকে পাঠাইছে ওনার সাথে সম্পর্ক কি, আর উনি কি কোনো টাকা হাইড করতে চাচ্ছে, বিভিন্ন কথা চলে আসছে না। জি জি, ক্লিয়ার। অন্য বাইরে প্রশ্ন করছিলেন কিছু বলেন। জি ভাইয়া, হুম। ওই ওই বিডি জবস, যদি আমরা জবের ওয়েবহোস্টিং করি, মানে জবের সাইকোলজি, সেক্ষেত্রে ওরা বলে কি ট্যাক্স কাটা যাবে না। এটা কি ভাই, ওরা কি এক্সামটেড? না না, ওটা লোকাল সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই এক্সাম্পটেড না। কেন ব্রিটিশ অফিসে ট্যাক্স ব্যাচ কেটে বিল দিবেন? ব্যাট আমি বললাম না, কেন? ওরা ব্যাট দিয়ে দেয়, কিন্তু ওরা ওটা নির্দেশ দিয়েছে যে ট্যাক্স কাটা যাবে না।
নিশ্চয়ই ট্যাক্স কাটবেন। ওরা তো আইটি পার্কের মধ্যে না। আর ওদের ব্যবসা তো নিয়ে ৫ বছরের উপরে হয়ে গেছে। তো সেই হিসেবে ওরা কোন যুক্তিতে বলবে? এছাড়াও দিতে বলবেন যে আপনি যদি না কাটতে হয় আমাকে পুরো কিসের আলোকে আমি কাটবো না আমাকে এটা দেখান। হুম। আর এই যে যে আইডিবি তারপরে যে মাল্টিপ্ল্যান ওরা যে ব্যবসা করে ওরা কি এক্সামটেড নাকি? মাল্টিপ্লাক এটা কোনটা একটু ডিটেইলস বলবেন? না, আইডিবি তে যারা ব্যবসা করে কম্পিউটার ইলেকট্রনিক্স না, ওরা এক্সামটেড হবে কেন? কোন ভিত্তিতে ওরা। এক্সামটেড না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আরো অনেকে হাত তুলছেন। একজন একজন করে প্রশ্ন করবে। হাত জি, তোলার দরকার না, আরো প্রশ্ন করতে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আপনার যেটা বললেন না, প্রথম কথা হলো ওই রেমিটেন্সের যে কোশ্চেনটা আসছে, যে রেমিটেন্সের 17 আন্ডারে 17 নাম্বার যে এটা 6 শিডিউলের, যে সেটা তো যে রেমিট করতেছে ইনকামটা তো উনার, ইনকামটা তো আমার হওয়ার কোনো কি সুযোগ আছে যদি আপনি আমার তো অ্যাকাউন্টে ফান্ডে পাঠায়? দেখাচ্ছেন, আপনি তো ইনকাম দেখাচ্ছেন না, আপনি সোর্স অফ ফান্ডে দেখাচ্ছেন। সেটাই বলতেছে, সোর্স অফ ফান্ড মানে তো আমার সোর্স হলে তো এটা আমার ইনকামেরই একটা পার্ট হবে। না, কেন হবে? এটা তো আপনি আইটি 10B তে আপনার সোর্স অফ ফান্ডটা আপনার ইনকাম হইতে হবে কেন? আমি দিলেও তো আপনার সোর্স হচ্ছে। হ্যাঁ, অন্য কারো থেকে পাইলে তো সেটা ওই যে যে ভাইয়াটা বললো যে আপনার, যে এটা হয় আমার গিফট কিংবা অন্য এছাড়া কি আর সোর্স অফ ফান্ড কেউ আমাকে দিবে? হুম, সেটা আপনি সোর্স অফ ফান্ডেই দেখাবেন। মানে মূলত তো এটা আমি বারবার বলছি এক্সামটেড যে সোর্স অফ ফান্ড আছে না একটা আইটি 10B, হুম, ওটা হুম। ডিটেলস বলে হচ্ছে আপনি দিবেন। আচ্ছা, আর এই আরেকটা ও হ্যাঁ বলেন। সাপ্লিমেন্টারি আরেকটা কোশ্চেন, যেটা যে পরে 21 এর যে যে ইয়েগুলো আইটি রিলেটেড যে সার্ভিস গুলো বা ফ্রিল্যান্সিং যেটা বলা হয়েছে এক্সেমটেড, সে তাহলে এইরকম ইনকাম যেগুলা বাইরে থেকে আসে, হ্যাঁ, তাহলে সেটা কি এক্সেমটে, মানে তাদের থেকে টিডিএস কাটা হবে না? এটা কি এর সাথে আবার সাবজেক্ট টু কিছু কন্ডিশন দেওয়া আছে না, যে তাদের কিংবা তাদের রিটার্ন জমা দিতে হবে বা এই টাইপের কিছু, এবং না কেউ ওইটা তো রিটার্ন জমা আপনার দিল? না এটা ওরা যখন আপনি এ, ওদের দেশে যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে ট্যাক্স ব্যাক কেটে দিবে, সেটা আপনার ব্যাংকে কাটবে না। আপনার ব্যাংকে হচ্ছে আপনার থেকে পেমেন্ট করলে কাটবে। আমার মনে করেন ১০০ টাকা পাবেন, ১০০ টাকা যদি টিডিএস কাটতে হয় ওই যে বিদেশ যে ব্যাংক আছে সে কাটবে। আমার বাংলাদেশের ব্যাংক তো টিডিএস কাটবে। কোশ্চেন ৩, ধরেন 9 যখন আমি রিটার্ন জমা দিব তখন ধরেন আমি একজন রিটার্ন আয়কর রিটার্ন দিয়ে থাকি। এখন আমার ভাই মাঝে মাঝে বিদেশ থেকে টাকা পাঠায় ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ আমানত হিসাবে আমার কাছে থাকে। তো এই টাকাটা তো আমার ব্যাংকের স্টেটমেন্টে আসতেছে। তো এই রিটার্নে এটা কি হিসাবে লাইবিলিটি হিসাবে দেখাবো নাকি মানে উৎসটা দেখাতে কি? পারেন, যদি আপনি পে করে দিতে হয় তো লাইবিলিটি হিসেবে দেখা। এটা তো আপনার টাকা না, তাহলে তো আপনার ইনকাম তো না, সেটা আইটি 10B উল্লেখ করেন যে টাকাগুলো কার থেকে এসে জমছে সেটা পাবে। পরে আবার যখন দিয়ে দিবেন তখন বাদ দিয়ে দিবেন। আহ, তো যদি ভাই টাকা পাঠায় আমি যদি পরিবারের পারপাস খরচ করি সেক্ষেত্রে ইনকামে কি দেখা যায়? ওইটা তো আপনার একবার ধরেন আপনি সোর্স অফ ফান্ডে দেখালেন, আপনার তো আর ইনকাম না এটা। তারপর এটা খরচ পারপাসে দেখাইলেন, এটা সমস্যা নাই। কিন্তু বড় অ্যামাউন্ট গুলো হইলে তো তখন যদি পরিবারের পারপাসে না ব্যয় হয়, কারণ যেহেতু এখানে আহ, আইন হচ্ছে ফ্লেক্সিবল, যে বলছে যে কোনো কাছে ভাই বোন এদের কাছে পাঠাইতে পারবে, ওনারা খরচ করতে পারবে সংসারের কাজে। আমরা এটা তো মানে বিগ কিছু না। মানে স্পেশাল হচ্ছে রেমিটেন্সের যেটা 17-তে বললাম এইটার উপর। 124 নিয়ে হ্যাঁ, আমি বলছিলাম। আপনি ওই 124 এর একদম শেষের দিকে বলেন, শেষে বলা হচ্ছে যে দুইটা পড়েন, দুইয়ের সরেওটা পড়েন, ওখানে দেখেন 12 ষষ্ঠ পার্ট 1 এর 12, 17, 21 এগুলা বাদে হুম, হুম। একটা যেটাকে এক্সাম্পশন দিয়ে দিছে ওরে তো আবার টিডিএস এর আওতায় আনলে তারা তো এটা এক্সাম্পশনের আওতায় গেল না। না, সেটা ঠিক আছে, ওইখানে বাদে তো আবার 121 এর যেই যেগুলা পড়বে তাদের ক্ষেত্রে আবার যখন রিটার্ন জমা দেওয়ার জন্য যে কন্ডিশনটা দিয়ে তাদেরকে এক্সেমশন দিচ্ছে, সেটা কিন্তু আবার ইয়েতে বলা আছে হুম যে তাদেরকে এই কাজগুলা করলে তারা ওই 6 শিডিউলের ওই অনুযায়ী এক্সেমটেড পাবে। হুম হুম আমি ওইটার মূলত বলতে চাচ্ছিলাম।
এটা হচ্ছে আপনার 24 স্পেসিফিক আপনি দিলেন ওই সকল সেবা যেখানে ফাঁকি দেওয়ার সম্ভাবনা হাই, এদেরকে মূলত রাখছে। আচ্ছা আচ্ছা। আপনি না এগুলো তাহলে আমি যে মানে গ যেটা বিজ্ঞাপন এখানে আসলে কোনটাকে মিন করছে? বিজ্ঞাপন নিয়ে অনেক ফাঁকি ঝুঁকির ব্যাপার আছে। এটারে এখানে না, ব্যাটের ক্ষেত্রে আপনি পড়লে বুঝবেন। বিজ্ঞাপনে বলছে ওর চালানকে একদম মূসক কর্মকর্তাকে উচিত ওখান থেকে সত্যায়িত করে নিলে তারপর ওটা ছাড় দেওয়া যাবে। তো বিজ্ঞাপন এই লিস্টে আছে যেখানে ফাঁকি দেয় বেশি। আর যাই হোক, অ্যাকচুয়াল যেটা আপনার হচ্ছে ডকুমেন্ট থেকে কাজ করবেন, এটাতে আসলে কোনো ইস্যু হওয়ার কথা না। আর ডকুমেন্টে যেটা থাকে সেটা হচ্ছে, কারণ ব্যাংকে যদি আচ্ছা কাটেও আচ্ছা, সেইটা তো আর আমাদের হাতে নাই। ব্যাংকে কাটলে আমার কাছে আপনার কাছে ডকুমেন্ট আসবে, আপনি কাজ করবেন, শেষ। ঠিক কারণ আছে। উইথড্রলিং এন্টিটি তো আর আমরা না, আমরা কাজ করার মানুষ, কাজ করব। আর নাজুল ভাইয়ের যে ব্যাপারটা ছিল, কত ছিল প্রশ্নটা? উইথড্রল ষষ্ঠ তফসিলের 10। এটা কি জানি বলছিল? এটা ছিল হলো মিউচুয়াল ফান্ড অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত নিম্ন বর্ণিত সত্তাসমূহ কর্তৃক অর্জিত যে কোনো আয়। এখন আমার এই যে নিম্ন বর্ণিত সত্তাসমূহ বলতে, যেমন মিউচুয়াল ফান্ডের যে বিভিন্ন ট্রাস্টি আছে, এটা কি তাদেরকে বোঝানো হয়েছে? যেমন না না, বিকল্প ওটা হচ্ছে ফান্ডকে বলা হয়েছে, এগুলো আলাদা আলাদা সত্তা। মানে ফান্ড গুলো যেগুলো নাম দিচ্ছে, মিউচুয়াল ফান্ড এটা নিজে একটা সত্তা, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এগুলো নিজে সত্তা, ট্রাস্টি না, ওই হ্যাঁ, ফান্ড। ওখানে আমি বিনিয়োগ করলে কোনো কিছু ইয়া পাবো না। না না, আপনার কিছু না, ওটা ফান্ডে হ্যাঁ, পাবে। সেটাই ক্লিয়ার হওয়ার যেটাই করছি। ওকে, তাহলে আমরা এখানে আলোচনার মধ্যে যাব। আপনার হচ্ছে দুইটা টার্ম আমি লিখছি, বহুত আলোচনা করা যায় এটা। টেক্স প্ল্যানিং। তো টেক্স প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের দুইটা প্রশ্ন আছে, আমরা কি ট্যাক্স ইভিশনে যাব না ট্যাক্স অ্যাভয়েডেন্সে যাব? এই দুইটা জিনিস নিয়ে কারো কোনো আইডিয়া বা কিছু বলতে চাইলে আগে শুরুতে বলেন। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ টার্ম, আপনার বলতে পারবেন ট্যাক্স ইভিশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স। কারো কোনো আইডিয়া আছে? শেয়ার করেন, যাই মানে মাথার মধ্যে আসে। না, এইটা আমার কাছে ট্যাক্স অ্যাভয়েডের বিষয়টাই ছিল, যে ট্যাক্স অ্যাভয়েড করা, কিন্তু ইভালুয়েশন এই বিষয়টাই নাই। আতিকুর ভাই, আপনার তো মনে আইডিয়া থাকার কথা। জি। ইভিশন আর ট্যাক্স অ্যাভয়েডেন্স নিয়ে আইডিয়া আছে? আহ মানে এই মিনিংটা কি সেটা বোঝা নাকি না কোনো মানে স্পেসিফিক কোনো? ইমপ্লিকেশন কি? মিনিং দিয়ে তো আমাদের কাজ না, যেহেতু হুম আমরা হুম, আইন কানুন মানে এই করতেছি। ধরনের মানে ইয়ে আছে কিনা? না, এক্স্যাক্টলি ওইরকম আমার ইয়ে নাই। আচ্ছা, যদি না হয় তাহলে আজকে যদি অনেকে প্রথম হয় তবে মনোযোগ দেন, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা হচ্ছে ট্যাক্স যে লাইবিলিটিটা আছে এটা আমরা দুই ভাবে কমাইতে পারি। এবার যদি আপনার ট্যাক্স পেয়ার যারা থাকে তারা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি কমাইতে চায়, তো কমাইতে চাইলে দুইটা ওয়ে আছে বাংলাদেশে। একটা হচ্ছে ট্যাক্স এভিশন আর একটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স ইভেশন হচ্ছে আইনগতভাবে অবৈধ, আর ট্যাক্স অ্যাভয়েডেন্স হচ্ছে আইনগতভাবে সিদ্ধ। তার মানে ইভেশন জিনিসটা হচ্ছে লুকায়ে ফেলা, হাইড করা, মানে একদম না দেখানো, মানে ব্ল্যাক। এখন মনে করেন কারো কোনো ইনকাম আছে, ধরেন এটা মানে ডিপ আলোচনা। তো কারো হয়তো ধরেন চুরি চামারি বিভিন্ন ভাবে হচ্ছে ইনকাম আছে, এগুলো কি করলো, সে আর ইনকামের ট্যাক্সের মধ্যে আনলো না। অনেকে কি করে, বাড়ি ভাড়া মনে করেন পাচ্ছে 10 টাকা, ওর ট্যাক্সের সময় এসে আমি পাচ্ছি 2 টাকা, তাহলে সে কি করলো, ট্যাক্স ইভেশন করলো, মানে ট্যাক্সকে লুকায় ফেললো, ট্যাক্স কম লাইবিলিটি বানাইলো। কিন্তু এটা হচ্ছে আইনগতভাবে নিষিদ্ধ। আপনারা হচ্ছে সবার ট্যাক্স প্রফেশনাল, আপনারা যে কাজটা করবেন কখনোই হচ্ছে ট্যাক্স এভিশনের পলিসিতে আপনারা যাবেন না। ওদেরকে আপনার যারা ক্লায়েন্ট থাকবে ওনাদেরকে এই পদ্ধতিটা বলবেন না। আমরা হচ্ছে আইনের মধ্যে থেকে ট্যাক্স লাইবিলিটি কতটুকু কমাইতে পারি সেটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। তাহলে প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা কখনোই হচ্ছে অপশন এ কে বেছে নিব না, কারণ এটার জন্য আমরা যারা প্রফেশনাল আছি কাজ করি, আমরা সব সময় চাইবো, যেহেতু আমরা হচ্ছে রেভিনিউ কালেকশনের জন্য সরাসরি কন্ট্রিবিউট রাখি, কারণ আপনি ঠিকভাবে রেভিনিউ কালেকশন করলে সেটা সরকার পাচ্ছে, সরকার খরচ করতে পারতেছে। মানে ইথিক্যালি আমাদের কারোই উচিত নয় ট্যাক্স ইভেশন পলিসি আর কোনো ক্লায়েন্টকে দেওয়া যে যাতে হচ্ছে ইনকাম কমায় দেখানো,
ইনকামকে হাইড করা, এই সোর্সে আসলে আমাদের প্রফেশনাল ইথিক্সেও এটা বলে না যে আমরা এই কাজটা করা। আমরা কি করব? আমরা অপশন 2 নিব, ট্যাক্স অ্যাভয়েডেন্স করব। এটা বৈধ। কারণ আইনের ক্ষেত্রে যে আমরা কিভাবে ট্যাক্স অ্যাভয়েডেন্সটা নিতে পারি, এটা কিন্তু আমরা দেখাবো এবং এটা আমরা গর্বের সাথে বলবো যে এইটা যখন আমরা প্রফেশনালরা প্র্যাকটিস করব, ডেফিনেটলি আমাদের কেরিয়ার বা আমরা যেটা হই সেটা হচ্ছে আমরা সৎ, এটা বলতে পারবো। তো এখন যদি আমরা সামনে যাই যে আমরা ট্যাক্স প্ল্যানিং এর ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এসএসসি কিরকম করে প্ল্যানিং করতে পারে, আর আরেকটা হচ্ছে ব্যবসা কিভাবে করতে পারে। তো আমরা বললাম যে ট্যাক্স প্ল্যানিং করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? ইনভেস্টমেন্ট ইন ট্যাক্স ফ্রি সিকিউরিটিজ। আমরা যদি গভর্নমেন্টের কতগুলো ট্যাক্স ফ্রি সিকিউরিটিজ আছে ওইগুলোতে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে দেখা যায় আমাদের ট্যাক্স লাইবিলিটিটা কমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং, কারণ আমার কাজ হচ্ছে লিগেল আইনের মধ্যে থেকে ট্যাক্স কমানো। তো সেক্ষেত্রে একটা বড় একটা উপায় হচ্ছে ইনভেস্টমেন্ট রিবেটটা যাতে আমি পুরোপুরি পাই, বা কোন জায়গায় আমি ইনভেস্টমেন্ট করলে আমি ট্যাক্স ছাড় পাবো। যেমন ধরুন কোম্পানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ট্যাক্স হলিডে। তো এক্ষেত্রে সরকার বলছে আপনি যদি ওই রকম একটা এরিয়া বলছে ওই এলাকাতে যদি কি আপনি ইন্ডাস্ট্রি করেন, তাহলে আপনাকে 5 বছর ট্যাক্স হলিডে দিব। 5 বছর আপনি যত ইনকাম করবেন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না ইনকামের উপর। তারপর আবার বলতে পারে যে আরো এরকম থাকে যে প্রথম বছর আপনি 10% দিবেন, দ্বিতীয় বছর 20%, বিভিন্ন ভাবে থাকে। আপনি কর অবকাশ সেকশন গুলো দেখলে ওখানে দেখবেন। তো এগুলো হচ্ছে আমাদেরকে বলা হয়েছে মোটিভেট করা, যে আমরা যাতে হচ্ছে আইনের মধ্যে থেকে যে আপনি বলতে পারেন যে আপনি ট্যাক্স ফ্রি সিকিউরিটিস ইনভেস্ট করেন, জিরো কোপন বন্ডে ইনভেস্ট করেন, যাদের হচ্ছে ইন্টারেস্ট নিয়ে কোনো সমস্যা নাই তারা এখানেও ইনভেস্টমেন্ট করতে পারে। আবার ইনভেস্টমেন্ট ইন সেভিং সার্টিফিকেট, যেমন সেভিং সার্টিফিকেটের ক্ষেত্রে হচ্ছে ট্যাক্সের পরিমাণ কম এবং সেটা হচ্ছে ফাইনাল ট্যাক্স। তো এরকম জায়গাতে ইনভেস্টমেন্ট করলে আপনি একটা রিবিট পাচ্ছেন, ছাড় পাচ্ছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্যাক্স লাইবিলিটিটা কমে আসতেছে। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইন বিজনেস ইনকাম ফ্রম হুইচ ইজ নন অ্যাসেসেবল। আপনি এমন সব বিজনেসে করেন যেখানে হচ্ছে আপনাকে ছাড় দিচ্ছে। যেমন আমি পার্টটা রাখছি, পোল্ট্রিতে হচ্ছে রিডিউস রেট আছে, অনেক কম, বড় একটা ছাড় দেয়। আবার হ্যান্ডিক্রাফট যেটা ছিল এটা এইবার এসআরওটা উঠায় ফেলছে, কারণ এটা একদম ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম ছিল। এসআরওর মাধ্যমে এবার এটাকে মুক্ত করে দিছে, এবার মিনিমাম রেটে হচ্ছে ট্যাক্স দিতে হবে। তো এরকম যেখানে হচ্ছে আপনি রিবেট পাবেন অথবা ইনকামের উপর ছাড় পাবেন, যেমন কৃষি আছে ওখানে আপনি বড় ধরনের ছাড় পাচ্ছেন, ওই সকল জায়গাতে যখন ইনভেস্টমেন্ট করবেন বা যে কোনো একটা প্রসিডিউরে যাবেন, তখন হচ্ছে আপনার জন্য হচ্ছে এটা বেনিফিট, ট্যাক্স প্ল্যান করে ট্যাক্স লাইবিলিটি কমাইতে পারেন। কারণ আপনি যদি রিবেটের কথাই বলে, যদি 3% অথবা 15% যেটা কম, যে সর্বোচ্চ যদি অ্যাটলিস্ট আপনার ইনকামের ট্যাক্সেবল ইনকামের যদি 3% যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে দেখা যায় এটা দিয়ে একটা বড় একটা ছাড় পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্যাক্স আসতে হবে, ট্যাক্স যদি না আসে তাহলে তো আর আপনি ছাড় পাচ্ছেন না। তারপর ইউজ অফ লোন ইনভেস্টমেন্ট ক্যাপিটাল, এইটা হচ্ছে একটা ব্রড আলোচনা, যে আপনারা যারা হচ্ছে বিজনেস ভালো করে বুঝেন, প্রফিট লস বুঝেন, স্টেটমেন্ট বুঝেন, সেক্ষেত্রে জানি আমরা যে ব্যাংক থেকে লোন নিয়ে যদি আমি কোনো ব্যবসা করি, সেটা হোক এক মালিকানা অথবা যে কোনো লেভেলের ব্যবসা হয়, সেক্ষেত্রে যে জিনিসটা হয় আমাদের যে ইন্টারেস্ট আসতেছে এটা হচ্ছে ট্যাক্স, আমরা এলাইবল এক্সপেন্স, এটা আমরা বাদ দিচ্ছি। যেমন ধরেন কোনো আপনি যদি ধরেন ওনার্স ক্যাপিটাল দেন, তো সেক্ষেত্রে ধরেন নেট ইনকামটা আপনার বেশি আসবে, কারণ যেহেতু হচ্ছে ইন্টারেস্ট বাদ যাবে না। তবে আপনি যতই হচ্ছে ব্যাংকের লোনের পরিমাণ বাড়াবেন আপনার প্রতিষ্ঠান ততটা ভালনারেবল হয়ে যাবে, সার্ভাইভাল রেটটা কমে যাবে। তো অনেক শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়ী এই কাজটাই করে, ওনারা হচ্ছে সবসময় চেষ্টা করে হচ্ছে লোনের উপর থাকতে, তাহলে দেখা যায় ট্যাক্স লাইবিলিটিটা অনেক বেশি কমে যায়। এটা আইনগতভাবে স্বীকৃত। এখন আপনি বলতে পারেন যে আইনগতভাবে এটা দিচ্ছে, আদার্স বেনিফিট কি? হ্যাঁ, এটা আরো বেনিফিট আছে। আপনি লোন নিছেন কার কাছ থেকে? ব্যাংক থেকে। ব্যাংকের কাছে আবার মানুষ সেখানে আমানত রাখছে, ওইটারে সে আবার ইন্টারেস্ট দিচ্ছে, একটা ফিনান্সিয়াল সার্কেল রান হচ্ছে। আপনার ইন্টারেস্ট যেটা দিচ্ছেন এটা আরেকজনের জন্য হচ্ছে আয় হয়ে সুদ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় একটা ব্যাংকিং কে বাঁচানোর জন্য অনেক ধরনের পলিসি থাকে, এর মধ্যে এটাও একটা পলিসি। তারপর সাবমিশন অফ সেপারেট রিটার্ন বাই দ্য ফ্যামিলি মেম্বার, এটা একটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি আইনে যখন যাবেন, যে আপনাকে বলছে আপনার যারা ডিপেন্ডেন্ট আছে
সেটা আপনার বাচ্চা হইতে পারে, আপনার ওয়াইফ হইতে পারে বা আদার যারা আছে, ওই ডিপেন্ডেন্ট পার্সন যারা আছে তারা যদি কোনো ইনকাম করে সেটা হচ্ছে আপনার ইনকামের সাথে ম্যাচ হয়ে যাবে। যেমন একটা আমাদের অনেক শ্রদ্ধেয় স্নেহাশিস বড়ুয়া স্যার, উনি বিভিন্ন ধরনের কেস নিয়ে লেখে। সেদিন আমার একটা লিঙ্কডিনে একটা কেসের প্রবলেমটা শেয়ার করি আপনাদের সাথে। সেটা এরকম ছিল, হাজবেন্ড হচ্ছে তার ওয়াইফের নামে একটা এফডিআর করে দিছে, প্রায় 10 লাখ টাকার এফডিআর। তো এফডিআর যেহেতু করে দিচ্ছে, তো এফডিআর এর সুদটা হচ্ছে এখন মানে এটা ওনার কাছে যখন কাউন্সিলিং এর জন্য পরামর্শের জন্য আসছে, তখন বলা হচ্ছে যে এটা যেহেতু ওনার ওয়াইফে রিটার্ন সাবমিশন করে না, মানে টিন নেয় নাই, তো সেক্ষেত্রে এই টাকাটার যে সুদটা আসছে, ধরেন 2 লাখ টাকা ইন্টারেস্ট পাইলো, এটা কি করবে? তো ওনার লয়ারে ধরেন পরামর্শ দিল যে আপনি ওই যে আমরা 1 নাম্বার ট্যাক্স এভিশন চুরির বুদ্ধি দিল, যেটা আসলে উচিত না। তো উনি বললো ঠিক আছে, এটা না দেখানোর জন্য। আর আমাদের শ্রদ্ধেয় স্যার উনি যেটা বললো যে এটা হচ্ছে হাজবেন্ডের ইনকামের সাথে অ্যাড হবে। হ্যাঁ, কারণ হাজবেন্ড যেহেতু ওয়াইফ সেপারেট রিটার্ন দিচ্ছে না, তাহলে সেটা তার হাজবেন্ডের সাথে হচ্ছে অ্যাড হবে। তো অ্যাড হলে দেখা যায় আরো 2 লাখ টাকা সুদ বেড়ে যাচ্ছে। তো বেড়ে গেলে দেখা যায় ওনার ট্যাক্সেবল ইনকামের পরিমাণটা বাড়তেছে। তো এই ক্ষেত্রে আরেকটা সমাধান উনি দিছে, যেটা আমরা জানি, সেটা হচ্ছে ওয়াইফ যদি সেপারেট একটা টিম করে, উনি যদি সেপারেট রিটার্নটা দেয়, তাহলে দেখা যায় আর এক্সট্রা কোনো ট্যাক্স আসবে না। কারণ ওয়াইফে যেটা টিডিএস কাটছে, এটাই তো শুধু দেখানো, একটা রিটার্ন সাবমিট করা। তাহলে হাজব্যান্ডের উপর আবার ওই ঝামেলাটা মানে ইনকামের সাথে অ্যাড হয়ে গেলে আবার ট্যাক্স লাইবিলিটি বাড়তেছে। তো এইভাবে আমি এখানে একটা উদাহরণ রাখছি, সেটা হচ্ছে ধরেন দুইজনে যদি যেটা হচ্ছে আমরা বর্তমানে এক্সিস্টিং, প্রথম হচ্ছে 3,50,000 টাকার উপর ছেলেরা মানে যারা ফিমেল মেল আছে তারা হচ্ছে এক্সাম্পশন পাচ্ছে, ওয়াইফেও পাবে 4 লাখ। তাহলে ওনারা যদি সেপারেট রিটার্ন সাবমিট করে তাহলে দেখা যায় ট্যাক্স লাইবিলিটি কমে যাবে। 7 নম্বর হচ্ছে টেকিং দ্য অপরচুনিটি অফ ফুল ট্যাক্স ক্রেডিট। কিছু কিছু জায়গায় যেটা আমরা খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় আমরা পুরোপুরি ট্যাক্স ক্রেডিটটা নিতে পারি। যদিও আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না হয়, বেশি পরিমাণে ট্যাক্স না আসে, আপনি যদি প্রপার গাইডলাইন ইনভেস্টমেন্ট না করেন, তাহলে তো অবশ্যই পাওয়া যাবে না। তো যে যে জায়গাতে সুযোগগুলো আছে এদেরকে খুঁজে বের করে হচ্ছে ইউটিলাইজ করাটা হচ্ছে মানে ট্যাক্স প্ল্যানিং এর একটা অংশ, সেটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, যেটা আইনগতভাবে ঠিক আছে। এখন হচ্ছে ব্যবসায়ীরা কি করতে পারে? তো ব্যবসা হচ্ছে ফর্মস অফ বিজনেস। তো বিজনেসের ক্ষেত্রে আপনি ধরেন আমরা সবসময় বলি, অনেকে দেখা যায় না বুঝে সুন্দর করে একটা লিমিটেড কোম্পানি করে ফেলে। তো একজনের যে একটা লিমিটেড কোম্পানি করে ফেলে, এটার কিন্তু অনেক রেসপন্সিবিলিটি বা ফর্মালিটিস বা রেগুলেশন থাকে, পার্টনারশিপে তুলনামূলক কম থাকে। কিন্তু আপনি যদি সোল প্রপার্টারশিপ হন, তো সোল ট্রেডারশিপ হলে দেখা যায় আপনার বিজনেসের ইনকাম আপনার ইনকামের সাথে অ্যাড হচ্ছে। তো এখানে অনেক সময় দেখা যায় ট্যাক্স লাইবিলিটিটা কমে যায়। তো আপনি যখন বিজনেস স্টার্ট করবেন তখন অবশ্যই সোল ট্রেডারশিপ দিয়ে শুরু করবেন। তারপর এটাকে যখন এক্সপান্ড করবেন তখন আপনি বড় করে, যখন দেখবেন না একটা বড় একটা জায়গায় গেছে, তখন হচ্ছে লিমিটেড কোম্পানিতে যাওয়া উচিত। কারণ লিমিটেড কোম্পানিতে তো আমরা দেখি লাইবিলিটির পরিমাণটা অনেক বেশি, ট্যাক্স রেটের পরিমাণটা হাই। তারপর হচ্ছে সেটিং আপ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। কিছু ফান্ড আছে, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, বেনিভোলেন্ট ফান্ড, সঞ্চয়পত্র ফান্ড, সুপারঅ্যানুয়েশন ফান্ড। এইসব ফান্ডের ক্ষেত্রে হচ্ছে যেহেতু ট্যাক্স এক্সাম্পটেড ফান্ড আছে অথবা একটা লিমিটেড পরিমাণ এক্সাম্পটেড দেওয়া হয়, সেক্ষেত্রে এগুলোতেও ইনভেস্টমেন্ট করতে পারে বা ওইরকম ফান্ডগুলো চিন্তা করতে পারে। অ্যাভেলিং ইনভেস্টমেন্ট অপরচুনিটি হ্যাভিং ট্যাক্স অ্যাডভান্টেজ। এটা প্রায়ই হচ্ছে আপনাকে খুঁজে দেখতে হবে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করে ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায়, সে জায়গায় ব্যবসায়ী অ্যাডভান্টেজ নিতে পারে। তো এখানে কিন্তু বলেছে ইউজ অফ ডেট ক্যাপিটাল, মানে ঋণ ব্যবহার করলে যেহেতু ফিনান্সিয়াল এক্সপেন্স অ্যালাওয়েবল এক্সপেন্স, তো এখানে হচ্ছে সংক্ষিপ্ত মানে করা যায়। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইন বিজনেস হ্যাভিং ট্যাক্স হলিডে স্কিম। তো সেটা তো আমরা প্রায়ই এটা অনেকেই নেই শিল্প অনুন্নত জায়গাতে, যেখানে প্রথম দিকে ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স হলিডে স্কিম পাওয়া যায়, এটা অবশ্যই নেওয়া উচিত। তো সেটাও দেখা যায় আমরা এরকম আরো অনেক কিছু আইনের আলোকে যেখানে আমাদের ট্যাক্স রিবেট পাওয়ার সুযোগ থাকবে, এগুলো হচ্ছে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। তাই আমরা হচ্ছে লিগেলে হচ্ছে 2 নম্বর অপশন নিব, ট্যাক্স অ্যাভয়েডেন্স এর অপশনটাই নিব, আমরা প্রথমটাতে যাব না। তো এখন কি আপনারা বুঝতে পারছেন ট্যাক্স অ্যাভয়েডেন্স আর হচ্ছে ইভেশন জিনিসের মধ্যে পার্থক্যটা কি? জি, ক্লিয়ার।
ওকে, মানে এই জিনিসটা মাথায় রাখবেন প্রফেশনাল কাজে দিবে। তারপর হচ্ছে আমরা যাব পার্ট 4। পার্ট 4 হচ্ছে এখন ট্যাক্স কমপ্লায়েন্স এর ব্যাপার। এটা আমরা প্র্যাকটিক্যাল ডিসকাশন বলছি, কারণ ট্যাক্স কমপ্লায়েন্স এর ব্যাপারটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশনের জন্য। আপনার যদি একটু খেয়াল থাকে, তো অনেকেই প্রতিষ্ঠান হচ্ছে ট্যাক্স কমপ্লায়েন্স, ব্যাক কমপ্লায়েন্স করার চেষ্টা করে। এখন আজকে যেটা বলবো, যদি কমপ্লায়েন্স না হয় তাহলে সমস্যাটা কোথায়? যদি কমপ্লায়েন্স না হয় এটা অনেক অনেক সমস্যা আছে। যেমন ধরেন টিডিএস এর কথা বলি, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া পছন্দ করি, বলি। তো সেখানে ধরুন আপনি একটা টিডিএস কত, ধরেন 5% একটা টিডিএস ছিল, আপনি মনে করেন এই টিডিএসটা দেন না, এখন হচ্ছে এই খরচটা আপনার এখন মানে কমপ্লায়েন্স হয় নাই টিডিএস না দেওয়ার কারণে। তো ধরেন এটাতে ব্যাক ছিল হচ্ছে তার 10%, তাহলে আপনার ট্যাক্স হচ্ছে 5%, ব্যাক হচ্ছে 10%, 15% দিচ্ছে। এখন ধরেন আপনি দেন না, তো যখন আপনি ট্যাক্সের অ্যাসেসমেন্ট করাতে গেছেন তখন আপনার পুরো খরচটা হচ্ছে ডিজেলা, তখন আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে রেগুলার রেটে কত পার্সেন্ট, 27%। তো আপনি অবশ্যই বুদ্ধি থাকলে 5% দিয়ে যেটা সলিউশন হয় সেখানে 27% দেওয়া বুদ্ধিহীনের কাজ। এখন মনে করেন আপনি কোনো কারণে প্রথম দিকে কমপ্লেন করলেন না, তো আপনাকে ডিসিতে একটা ছাড় দিল যে, যেহেতু আমরা জানি 2 মাস মান্থলি হচ্ছে 2% ইন্টারেস্ট দিয়ে সেটা 20 মাস পর্যন্ত দেওয়া যায়, তো 24 মান্থ। তো আপনি যদি ধরেন যে 2% ধরে প্রতি মাসে 24 মাসে একটা ট্যাক্স দেন, টিডিএস দেন। ভাই জি। আচ্ছা, যদি দেন তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে, ধরেন আপনার তখন ট্যাক্স আসতো, টিডিএস আসতো 10 টাকা, আপনি এখন টিডিএস দিতে হচ্ছে কত, 20 টাকা। আপনি তো 10 টাকা টিডিএস অন্য কারো কাছ থেকে কেটে দেওয়ার কথা, এটা আপনার এক্সপেন্স ছিল না, কিন্তু এখন এটা আপনার এক্সপেন্স হয়ে গেছে। আপনি এটা সুদ সহ দিলেও দেখা যায় ডাবল দিচ্ছেন। তার মানে কমপ্লায়েন্স না করলে কতটা অসুবিধা। আরেকটা অসুবিধা বলি, এটা তো গেলো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের বাইরে আবার দেখা যাচ্ছে 147 আবার টিডিএস অ্যাসেসমেন্ট করে। তো হঠাৎ করে আপনার অফিসে চলে আসলো, এসে বলল যে আপনার টিডিএস গুলো আমরা দেখবো ঠিকভাবে কাটতেছি কিনা। তো এখানে আপনি কি করলেন, টিডিএস কাটেন নাই, কোনো কিছু করেন নাই, তো ওনারা দেখা যায় আবার ফাইন বসায় দিবে, অনেক কিছু এস্টিমেট করবে। তাই যারা হচ্ছে মোটামুটি ভালো লেভেলের কোম্পানি, ওরা সবসময় চায় 100% ট্যাক্স এবং ব্যাটের কমপ্লায়েন্সটা মেনটেন করতে। যদিও 100% সম্ভব না, আপনি 90% করেন, তাহলে মোটামুটি হচ্ছে আপনি অনেকগুলা চাপ থেকে বেঁচে থাকতে পারেন। তাই মূলত এটাই কারণ, পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে আমাদের ওইরকম কমপ্লায়েন্স থাকে না। যেমন পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে কমপ্লায়েন্স হচ্ছে আপনার যদি 6 লাখ টাকার উপরে ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনার যদি কোথাও কোনো সোর্সে যদি টিডিএস না কাটে তাহলে আপনি কি করবেন, অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দিবেন, তাহলে আপনি কমপ্লায়েন্স হয়ে গেছেন। আর টিডিএস কাটলে তো কাটবে। আর কোম্পানির ক্ষেত্রে প্রতিটা এক্সপেন্স, প্রতিটা হেডিং এর এগেনস্ট হচ্ছে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, তাহলে আপনার ফাইল হচ্ছে ওকে থাকবে। তারপর লাস্ট যে টপিক সেটা হচ্ছে আমরা ট্যাক্স অথরিটির সাথে একটা সম্পর্ক রাখা। এই সম্পর্কটা হচ্ছে আমাদের প্রফেশনাল ভাবে রাখতে হবে। সেটা কি হইতে পারে, আপনি, আমরা যারা জানি যারা হচ্ছে আপনারা ট্যাক্স বেটে কাজ করবেন, ওনাদের হচ্ছে অবশ্যই একটু ওপেন মাইন্ডেড হইতে হয়, এক্সপ্রেসিভ হইতে হয়। ইন্ট্রোভার্ট হইলে একটু সমস্যা হয়, কারণ এখানে কাজ করতে গেলে আপনার ছোট লেভেল বড় লেভেল সবার সাথে কথা বলতে হবে। তো সেক্ষেত্রে একটু এক্সপ্রেসিভ হওয়াটা হচ্ছে ভালো একটা ম্যাটার। তো আপনার যদি ব্যাটের হয়, ট্যাক্সের হয়, আপনারা সার্কেলে নিয়মিত যাবেন, সার্কেলে যারা আছে তাদের সাথে কথা বলবেন, ওনাদের সাথে ফাইলের খবর নিবেন। কারণ অনেক সময় হচ্ছে আপনার আপনার ক্লায়েন্টের অ্যাড্রেসের সমস্যা থাকতে পারে, চিঠি যাচ্ছে না, অথবা চিঠি পাইতে লেট হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি সার্কেলে যদি যোগাযোগ করেন, ওনাদের সার্কেলে যারা আছে তাদের সাথে কথা বলেন, দেখবেন আপনি একটা আপডেট পেয়ে যাচ্ছেন যে ওই ফাইলটা কোন অবস্থায় যাচ্ছে বা ওইটা কখন অ্যাসেসমেন্ট হবে। মানে এরকম সব ধরনের আপডেট গুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন। তাই হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে মাঝে মাঝে মনে করেন আপনি সার্কেল ভিজিটে গেলেন, আপনার কোনো ক্লায়েন্টের কথাবার্তা বললেন। অনেক সময় আমি এরকমই দেখছি, হয়তো কাজ নাই, এমনি হাই হেলো করার জন্য যায় অনেকে। তো সেক্ষেত্রে এই যোগাযোগটা মেনটেন করলে দেখা যায় যেটা হবে, আপনার যেমন ওনাদেরকে আপনার যদি কোনো কিছু জানতে হয় সেটাও জানতে পারলেন, আপনার যদি কোনো কোয়ারি থাকে সেটাও করতে পারেন। তো মাঝে মাঝে হচ্ছে আপনারা সার্কেলে যাবেন, সার্কেলে, কারণ যারা হচ্ছে একদম অনেক সময় হচ্ছে এরিয়া বেসিস প্র্যাকটিস হয়, যে হচ্ছে চট্টগ্রামের জন্য ভালো লয়ার,
সে কিন্তু আবার ঢাকার জন্য ভালো এরকম না। কারণ সে হয়তো চট্টগ্রামে যতগুলো সার্কেল আছে সবার সাথে কাজ করতে, করতে একটা ভালো একটা সম্পর্ক হইছে। উনার এই কাজগুলো ভালোভাবে করতে পারে। আর ঢাকাতে গেলে হয়তো দেখা যায় উনি নতুন। মানে ওখানে তো পরিচিতি নাই। তবে এই লাইনে কাজ করতে গেলে অবশ্যই পরিচিতি একটা ম্যাটার। সবার সাথে কমিশনারের সাথে সুবিধা মানে সুযোগ পাইলে কমিশনার, ডিসিটি, জয়েন্ট কমিশনার যারাই আছে সবার সাথে একদম নিচু যারা আছে তাদেরও যোগাযোগ মেইনটেইন করাটা হচ্ছে অনেক বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এইটুকু হচ্ছে আমাদের আলোচনা ছিল আজকে। এখন হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। ইয়ে হলো যে আমরা যে ওই একজন ওয়াইফ তিন নাই তার, সে হয়তো 5 লক্ষ টাকা একটা সঞ্চয়পত্র সে ইয়া করতেছে, আছে তার, সেই ক্ষেত্রে তো টিন মনে হয় ম্যান্ডেটরি ছিল না। তা এখন যদি উনার নামে আমরা টিন, উনি যদি নতুন করে টিন করতে চায়, এই 5 লক্ষ টাকা তো তার নামে নিজস্ব সঞ্চয়পত্র ইয়া করা আছে, তাহলে এই ফান্ডটা হয়তো বা তার ওই হাজবেন্ডের কাছ থেকেই নেওয়া। এই ক্ষেত্রে সেটা কিন্তু সে অতীতের থেকেই চলে আসে, সেই ক্ষেত্রে তার এই ফান্ডটা কিভাবে দেখাবে বর্তমানে? এটা হচ্ছে ওনার হাজবেন্ডের রিটার্নে যখন মানে ওয়াইফকে দিচ্ছে যেটা প্রপার চ্যানেলে যাচ্ছে সেক্ষেত্রে হাজবেন্ড উনি ওয়াইফের গিফট থেকে উল্লেখ করবে আর ওয়াইফ হচ্ছে হাজবেন্ড থেকে গিফট নিতে উল্লেখ করবে ওনার নাম ইনভেস্ট করে কোনো কাজ না। তখন তখন তো যখন যখন মানে সে পাইছে তখন তো তার টিন ছিল না। সমস্যা নাই, এখন উল্লেখ করবে রিটার্নের মধ্যে। আচ্ছা তবে আচ্ছা। হাজবেন্ড তো রিটার্ন দিচ্ছে, হাজবেন্ডের উচিত হচ্ছে উনি যখন ওয়াইফকে এরকম 10 লাখ টাকা 5 লাখ টাকা দিল ওনার টিনে হচ্ছে এটা উল্লেখ করা, অ্যাটলিস্ট একজনের কাছে উল্লেখ থাকা। জি। আর ওই যে সুপার অ্যানুয়েশন, এই জিনিসটা কি তো? এইতো এক ধরনের ফান্ড মানে পেনশন টাইপের হচ্ছে ফান্ড, এগুলো অনেক ধরনের পেনশন গ্র্যাজুইটি ভবিষ্যৎ তহবিল এগুলো সব হচ্ছে এক একটা ফান্ড। আর কার কোনো প্রশ্ন আছে? ভাই, ইন্ডিভিজুয়ালে যেমন 6 লাখ টাকা হলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া লাগে, কোম্পানির জন্য কি এমন কোনো ইয়ে আছে মানে? না না না, কোম্পানির জন্য কোম্পানিকে পে করতে হয় মানে করা উচিত, কারণ এটা তো ইন্ডিভিজুয়াল ইয়া না, কিন্তু কোম্পানি তো অনেক সোর্সে ট্যাক্স কাটে। কারণ এই কারণে এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল, কারণ কোম্পানি যেমন টিডিএস কাটতেছে ওর থেকে আবার কাটতেছে মানে এরকম করে মিনিমাম ট্যাক্স। কোম্পানিকে তো ওইরকম অ্যাডভান্স একটা প্রচলন নাই, মানে এতটা ইয়া না, কিন্তু ব্যক্তির জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা ব্যক্তির জন্যই বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, ওইটা কোম্পানির ব্যক্তি জন্য। থেকে কালেকশন করে, কারণ বিজনেস তো প্রতিনিয়ত সরকার নিচ্ছে। বুঝছি, থ্যাংক ইউ। ওকে, যদি প্রশ্ন না থাকে আজকে তো হচ্ছে আমাদের মিশন ইনশাল্লাহ শেষ। 30 ক্লাসের একটা মিশন আমরা শেষ করলাম। অনেকের হয়তো মন মতো হয় নাই, অনেকের হয়তো মন মতো হইতে পারি নাই, চেষ্টা করছি। তো অনেকের সাথে হয়তো বিভিন্ন ভাবে রাগারাগি হয়েছে, অনেক সময় এরকম হয়েছে, স্পেশালি হচ্ছে মাসুদ ভাই হয়তো রেগেই আছে, ক্লাসে জয়েন করে না। তো মাঝে মাঝে কি হয় অনেক ধরনের ঝামেলা থাকলে আসলে, কারণ আপনারা একা কিন্তু আমাকে প্রশ্ন করেন এরকম না, আপনাদের বাইরে আপনারা যদি 5টা প্রশ্ন করেন এর বাইরে থেকে আসে 10টা প্রশ্ন। আজকেও সকালে আমার একটু কল দিছে, আমি বলছে ভাই আমি ইয়া থেকে আসছি, অনেক দূর থেকে চট্টগ্রামে আসছি যে মানে ডক্টর দেখাইতে, তাই আমি ভাবলাম ডক্টর দেখাই আপনার সাথে মিট করে যাব। তাই বললো ভাই আমি বহুত ব্যস্ত আছি, আমি তখনও আমার ল্যাপটপে মানে কাজ করতেছি, মানে আসলে আমার বের হওয়ার মতো সময় নেই। তো এরকম অনেক ইস্যু আসে, উনি কিন্তু আর মেসেজ দেয় নাই, উনি সরাসরি কল দিয়ে দিচ্ছে, আমি কি অবস্থায় আছে জানার দরকার নাই। তো অনেক সময় মন খারাপ থাকে বা বিভিন্ন ইস্যুতে চাপে থাকে, ব্যবহার ট্যাবহার খারাপ হইতে পারে, এই জন্য অবশ্যই আমি ক্ষমা পাচ্ছি। আর আমি যতটুকু চেষ্টা করছি হয়তো পারি নাই, আপনাদের মন মতো অনেক কিছু হইতে পারে নাই, তো চেষ্টা করছি। আর এখন তো ইনশাল্লাহ আমাদের ফরমাল ক্লাস শেষ। যদি হয়তো আমি সেকেন্ড ব্যাচ শুরু করলে যদি অন্য কোনো ক্লাসের মনে হয় যে আপনাদের জন্য উপকারী, তাহলে অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করব, যদি ওরকম আমি স্টার্ট করি বা শুরু করি। আর আমরা তো হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ কানেকশন থাকবোই, একে অপরে যতটুকু পারি সাহায্য করবো, কারণ অনেক সময় ব্যস্ততার কারণে যেটা সম্ভব হয়ে ওঠে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ সবাই প্রফেশনাল আছি, সবাই চাকরি বাকরি করি, আফটার অল আমাদের
কর্পোরেট আমাদের মূল জিনিসটাকে সবাই প্রাধান্য দিতে হয়। হয়তো বসের জারি খাচ্ছি তখন আপনি কল দিচ্ছেন বা মেসেজ দিচ্ছেন যে এটাই মুহূর্তে লাগবে, আসলে অনেক সময় হয়ে ওঠে না। পরে অনেক সময় অসংখ্য মেসেজ, অসংখ্য মানুষ আসলে এই যে আমি কাজ করতে গেলে কি বলবো, আপনি আমার যদি মেসেঞ্জার গুলো দেখেন বা গ্রুপের অসংখ্য আছে, রিপ্লাই অনেকগুলা সর্বোচ্চ চেষ্টা করে দেওয়ার, হয়তো আমার ভুল বাদই থাকবে, আমি তো পারফেক্ট না, আমি ঠিকই আপনাদের মতো যে আমি অনেক কিছু জানি, এটা আমি কখনোই প্রুভ করি না। আমি জাস্ট আপনাদের এই যে আজকে শেয়ারিং এর মধ্যে আমি হয়তো অনেক কিছু শিখলাম, আবির রহমান ভাইয়ের সাথে হয়তো কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু সেটাও আমরাও শিখি, আপনাদের পাশে সেটাও শিখছি। তো এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু আমরা মোটামুটি এতগুলা সেশন দিন আমরা একসাথে ছিলাম, মানে আমাদের হচ্ছে। যাই হোক, আমি আসলে ক্ষমা পাচ্ছি যদি কোনো ভুল ভ্রান্তি হয়, এটা অবশ্যই ক্ষমা করে দিবেন। একটু দোয়া করবেন। মানে ইচ্ছা ছিল আসলে, সত্যি কথা বলতে ট্রেনার হওয়ার খুব ইচ্ছা ছিল, হয়তো মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায় আর বিভিন্ন কারণে হয়তো স্যাটিসফাই যেমন সার্ভিস হলে এমনি খারাপ লাগে। মানে এটা অবশ্যই যেতে একমাত্র দেখা না, ভালো লাগলে একটু দিকে যাবো, না লাগলে যাবো না, বাকি দেখে বলাই জানে। তো এই খারাপ আপনাদের আমার প্রতি খারাপ লাগা যাই হোক ক্ষমা করে দিবেন, এটা হচ্ছে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে যে আসলে আপনার মতো একজন ভালো মেন্টর আমরা পেয়েছিলাম। যদিও আমি এই সেশনের মাঝামাঝি সময়ে যুক্ত হয়েছিলাম, কিন্তু যতটুকু পারছি ভালো লাগছে। মাঝখানে গত 2-3টা ক্লাস অবশ্যই আমি আমার ব্যক্তিগত কাজে খুবই ব্যস্ত থাকার কারণেও ক্লাসে জয়েন ছিলাম, কিন্তু কথা বলতে পারি নাই। তো আসলে আপনার ক্লাসগুলো আসলে আমাদের করা দরকার এবং কি ভালো ছিল। আর আসলে আপনি যেভাবে বুঝাইতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে যে পরিমাণ আউটপুট চাইছেন, সেটা হয়তো আমরা দিতে পারি নাই। এর জন্য আমি সকলের পক্ষ থেকেই ক্ষমা প্রার্থী। আমাদেরকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো কিছু থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরাও আপনার সেই ভালো পথযাত্রী হতে চাই। আর যদি পরবর্তীতে কোনো সেশন হয়, সেই ক্ষেত্রে আমি এই সেশনে তো ওই মাঝামাঝিতে আসছিলাম, তো যদি সুযোগ থাকে তো প্রথম থেকে আমাকে একটু এন্ট্রি করার সুযোগ দিয়ে হ্যাঁ, অবশ্যই আমি সবসময় বলছি আপনারা হচ্ছে আমাদের ঠিক পেশা, হয়তো আমি